নীল জলে ভিজেছে রোদ্দুর। পর্ব সংখ্যা 10। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এই সারমর্ম বুঝিয়ে দিয়ে তুই নিজেই উধাও হয়ে গেলি। আমি নিশ্চিত ভাল্লুক দেখে ভয় পেয়ে সেই গাছে উঠা মাকালফল বন্ধুটাই তুই। ছি, এত বড় অপবাদ! মোটেও আমি সেই গাছে উঠা মাকালফল বন্ধু নই। তোমার বুঝতে ভুল হচ্ছে অন্তি। আমাকে দয়া করে এক্সপ্লেন করতে দাও। কি এক্সপ্লেন করবে তুমি? তুমি যদি না চলে আসতে এত কিছুই হতো না। পালক হেলান দিয়ে শোয়া ছেড়ে সোজা হয়ে বসে অন্তির মুখোমুখি। জানালার শিক বেয়ে আসা হালকা মিঠে রোদ দুজনের মুখেই লেপ্টে আছে। দুজনেরই মেজাজ তুঙ্গে। বিছানায় নানুর দেওয়া নিমকি ভাজার বাটিটা প্রায় শূন্যের পথে রেখে জমিয়েছে একে অপরের তর্কে। এক মুঠো নিমকি মুখে পুরে পালক খেতে খেতে জোরালো গলায় বলে, অনেক কিছু এক্সপ্লেন করার আছে আমার। প্রথমত, আধা ঘন্টার বেশি সময় ধরে আমি অপেক্ষা করছিলাম রাস্তায়। পায়ে অসংখ্য মশার কামড় খেয়েছি। এতক্ষণ সময় লাগলো কেন তোর আসতে? টাকা ফেরত দিতে এতক্ষণ সময় লাগে? অন্তি পালকের হাতের নিচ হতে নিমকির বাটিটা নিজের কাছে টেনে নেয়। নিজে এক মুঠো নিমকি মুখে নেওয়ার আগে বিতৃষ্ণ গলায় বলে, বেটা নেবিয়ান আমাকে আটকিয়ে রেখেছিল। আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি? গায়ের উপর উঠে এসেছিল একদম। আমার চেয়ে দ্বিগুণ আকৃতির মানুষ একটা। তাকে সরানো কি আমার পক্ষে সম্ভব? এক্স্যাক্টলি, সেটা তোমাদের ফল্ট, পালকের না। আমি নিজের চোখে দেখেছি সে দৃশ্য। অন্তি নিমকি মুখে নেওয়ার মাত্র পলকের কথায় সামান্য কেশে উঠল। চোখ জোড়া স্থির করে ধীর গলায় বলে, কি দেখেছিস তুই? তোদের পেয়ারকা মোমেন্ট দেরি হচ্ছিল যখন ওয়ালটফকে উকি দিয়েছিলাম। আমি তো ভয়ে ছিলাম। ভেবেছিলাম ছুরির দণ্ডে তোকে গাছের সাথে বেঁধে রেখেছে, কিন্তু না। আই ওয়াজ রং অ্যাবাউট দ্যাট। নেবিয়ান বেটা আমার ধারণাকে ফুল মিথ্যে প্রমাণ করে। দেখি তোর সাথে আঠার মতো চিপকে আছে। দুজনের দৃষ্টি একজন একজনের দিকে। কি চাহনি বাফরে! নবপ্রেমের সূচনা লগ্নে অপূর্ব এক মুহূর্ত। চোখের ভাষায় দুজন দুজনের সাথে কথা বলে যাচ্ছে। পালক থামে। এক্সপ্লেন করতে করতে গলার সুর তার নরম হয়ে আসতেই আবারও চড়া হয়ে উঠে সে শক্ত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে, ঠিক সেই মুহূর্তে আমি কাবাব মে হাড্ডি কেন হব? উনি তো আর ভাল্লুক না যে তোমার শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করে জীবিত পেলে খেয়ে ফেলবে। বরং তোমাকে এত কাছে পেয়ে সে তো মনে হচ্ছিল মহা খুশি। চোখই সরছিল না। পালকের নাটকীয় ভঙ্গিমায় কথা শুনে অন্তির চোখের সামনে ভেসে উঠে সেই কালোজি মুহূর্ত, যে মুহূর্তে সেই সৌম্য পুরুষটা তার একদম কাছাকাছি এসেছিল, যার তপ্ত নিঃশ্বাসের মৃদু আওয়াজ তার শ্রবণে পৌঁছেছিল, বুকের ভেতর তুলেছিল আচানক কম্পন, যার প্রতিটা কথা শূলবিদ্ধের ন্যায় আঘাত হেনেছিল হৃদয়ে। কল্পনায় ভেসে বেড়ানো সেই মুহূর্তের কথা ভাবতে ভাবতে অন্তি নরম কায়ার মতো আবেশিত হয়ে পড়ে। চোখের পাতা খানিকক্ষণ অনড় হতেই মস্তিষ্ক কিছু একটার বার্তা দেয় তাকে। পর মুহূর্তে সে সজাগ হয়ে উঠে সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে মন মস্তিষ্ক হতে এসব উদ্ভট কল্পনা দূর করতে করতে ফিসফিসিয়ে বলে উঠে, ছি ছি অন্তি, এসব কি ভাবছিস? পেয়ার মামলায় মোটেও ফাঁসা যাবে না তোমার। ব্যাক অফ কুইকলি। কি ভাবছিস তুই? পালকের সন্দেহী ভাবমূর্তি দেখে অন্তি তার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। নিমকি চিবাতে চিবাতে শান্ত গলায় বলে, নিস্তার চাই। বিষয়টা কি সত্যি ভালোবাসার দিকে চলে গিয়েছে? আমার না, নেবিয়ান সাহেবের। পালক অন্তির আপাদমস্তক চেয়ে মাথা নাড়াতে নাড়াতে আবারও শুয়ে পড়ে। পায়ের উপর পা তুলে দুহাত বুকের সাথে বেঁধে আঙুল নাচাতে নাচাতে বলে, মনে হচ্ছে নেবিয়ান বেটা কঠিন প্রেমে আসক্ত হয়ে গিয়েছে দোস্ত। তোর প্রতি বেটার মুভমেন্ট দেখেই আমি ধরে ফেলেছি। এখন উপায় বুদ্ধি খাটাতে হবে। অন্তি নিশ্চল ভঙ্গিতে পালকের পাশে শুয়ে পড়ে। উপরিপানে চেয়ে হতাশার সুর টেনে বলে, আর বুদ্ধি? অন্তির চেয়ে বেশি বুদ্ধি এই লোকের। মস্তিষ্কের প্রতিটা নিউরনের গিটে গিটে বুদ্ধি পেঁচিয়ে আছে তার। কুপোকাত করা কঠিন। চেষ্টা কি কম করেছিলাম? তাহলে তুই কুপোকাত হয়ে যা। দিস ইজ দ্য ফাইনাল সলিউশন। অন্তি পাশ ফিরে তাকায় পালকের মুখরেখার দিকে।
কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, মোটেও না, আমি কুপোকাত হচ্ছি না। দেখি বেটার কত দম। বাট দোস্ত, খারাপ কি? অনেক কিছু বুঝবি না তুই। তবে তাকে তো কিছু একটাতেই আমি হারাবই। কি করবি তুই? অন্তি ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেশ টেনে বলে, একটু কিছু কিছু মিছু। যা বুঝতে পারছি এমন কিছু মিছুর চক্করে পড়েই তুমি নেবিয়ান সাহেবের প্রেমের জালে ফাঁসবে মেয়ে। ও বেটা তোমাকে হারিয়ে দিয়ে ভালোবাসা জয় করে ফেলবে। অন্তি প্রত্যুত্তর দেওয়ার আগেই পাশের ঘর থেকে সাহেরা খানমের গলার স্বর ভেসে আসে। জানালার ধারে জলচৌকির উপর বসে তিনি নকশা কাঁথা সেলাই করতে ব্যস্ত। সুই সুতোর কারসাজির মাঝে জোরালো গলায় বলে, লোহার ট্রাঙ্কটা একটু খোলতো নানু। কোথায় আছে ট্রাঙ্ক? চোখে কম দেহস নাকি? বিছানা চাইরা নাইমা দক্ষিণ দুয়ারে যা। অন্তি শোয়া ছেড়ে উঠতে উঠতে ঘরের আশেপাশে তাকায়, কপালে ফাঁস পেলে বলে, দক্ষিণ দুয়ার আবার কোন দিকে? সাহেরা খানমের মেজাজ গরম হয়ে ওঠে। রুক্ষ কণ্ঠে বলেন, চেমড়ি, ডান বাম চিনোস না তুই আবার? ডান বাম চেনা একটা ব্যাপার হলো নাকি? উত্তর দক্ষিণ চিনোস না কে? পূর্ব আর পশ্চিম চিনি শুধু। উত্তর দক্ষিণ এলোমেলো হয়ে যায়। জঙ্গলে জঙ্গলে ঘুরা কি চিনাও তাইলে? কম্পাস থাকে তো তখন। আলমারির পাশে ছোট টেবিলের উপর দেখ, কালো কাপড় দিয়া ঢাকনা দেওয়া আছে। অন্তি প্রশস্ত ঘরটার দক্ষিণ দিকে না চিনলেও আলমারি দেখে সেদিকে এগিয়ে যায়। ঝকঝকে সোনালি রঙের নকশা করা কাঠের টেবিলের উপর কাপড়ে খানা উন্মুক্ত করতেই দেখা যায় মাঝারি আকারের ট্রাঙ্ক। পেয়েছি, তালা লাগানো। কাপড়ের নিচে চাবি আছে। খুইলা খয়েরি রঙের ফুলের নকশি কাঁথাটা বাইর কইরা আন। অন্তি নানুর কথা মতো চাবি দিয়ে ট্রাঙ্কটা খুলতে খুলতে বলে, মরিচিকে ধরে গিয়েছে তোমার ট্রাঙ্কে। এতদিন তো দেখিনি। এটা থেকে আনলে? কোথায় থেকে আনলে? চিলেকোঠার ঘরে আসিল। সাইকিরে দিয়া নিয়ে আইসি সকালে। নকশি কাঁথা গুলানরে একটু রোদ পোহান লাগবো। এত পুরনো জিনিস এখনো যত্নে রেখেছ? চেমড়ির কথা শুনো, আমার শ্বশুর বাপজান দিছিল। যত্নে রাখুম না মানে? অন্তি সুন্দর সুন্দর লতা পাতার ফুলের নকশি কাঁথা দেখে অবাক হয়। কি সুন্দর রং এক একটার কাঁথার। হাত দিয়ে নেড়ে চেড়ে সে সুতোর বুনন করা ফুলের উপর আঙুল ছোঁয়ায়। ঠোঁটের কোণে ফোটে এক চিলতে নরম হাসি। খয়েরিটা নিয়ে আসবো? হয়, এটা তোর মায়ের কাপড় দিয়া বানাইছিলাম। মায়ের কথা শুনতেই অন্তির ঠোঁটের কোণে ফোটা সেই হাসির চিলতে উবে যায় মুহূর্তেই। হাতের স্পর্শ থেমে যায় সেই খয়েরি রঙের কাঁথাটার উপর। নির্জীব চোখ জোড়া স্থির হয়ে যায়। মায়ের কাপড়? মাকে তো সে চেনে না। মায়ের জিনিসপত্রের সাথেও তার কোনো পরিচয় নেই। এক অদৃশ্য দেওয়াল মা শব্দটাকে তার কাছে অচেনা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। ছোটবেলার স্মৃতির কোঠায় সে খুঁজে পায় না কোনো মমতাময় আবরণ। সেখানে আজ প্রথম অনুভব করেছে মায়ের শাড়ি ধারা তৈরি কাঁথার সুঘ্রাণ। পালক অন্তির থমকানো দৃষ্টি দেখে তড়িঘড়ি করে নেমে আসে বিছানা হতে। দ্রুত পায়ে এসে হাজির হয় মুহূর্তেই নির্জীব হয়ে যাওয়া মানবীর কাছে। কাঁধে হাত রেখে প্রফুল্ল গলায় বলে ওঠে, ওয়াও, কি সুন্দর কাঁথাটা। আন্টির শাড়ি বলে কথা, সুন্দর তো হতেই হবে। অন্তি মানুষের অস্বস্তি টের পেয়ে নিজের কষ্টের ভার কমায় এমনই একটা মেয়ে সে, যে তার ভেতরের কষ্ট সবার সামনে উন্মুক্ত করতে মোটেও পছন্দ করে না। সে কোনোভাবেই চায় না তার এক বিন্দু পরিমাণ কষ্ট মানুষের সামনে পড়ুক। তার চোখের এক ফোঁটা জল আদৌ কেউ দেখেছে কি না সন্দেহ। চলে বলে কৌশলে সে নিজের দুঃখ কষ্ট লুকাতে বেশ দক্ষ। চায় না মানুষের হতে সান্ত্বনা, তার যাতনা ভুলিয়ে দেওয়ার জন্য মাথা উঁচু পাহাড়, নরম সবুজ ঘাস, কলকলিয়ে বয়ে চলা নদী, মিষ্টি পাখির কাকলি যথেষ্ট। মুখে ফের আদো হাসি ফুটিয়ে বলে, অনেক সুন্দর, নিয়ে আয়। অন্তিম মায়ের কাঁথাটা সযত্নে হাতে তুলতেই তার নিচে পড়ে থাকা একটা ধূসর বর্ণের পুরনো নিউজপেপার চোখে ভেসে ওঠে। বড় বড় অক্ষরে হেডলাইনে লেখা তার বাবার নামসহ মায়ের কিছু অংশ। দেখা মাত্র ঝড় গতিতে কেউ এসে তা হাতে তুলে নেয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে কি ঘটে যায় ঠাউর করতে পারে না অন্তি। চোখ ঘুরিয়ে তাকাতেই দেখে
সাইকি খালামণিকে, যার হাতের মুঠোয় নিউজ পেপারটা মুড়ে আছে আষ্টেপৃষ্ঠে। খালামণি, তোকে এই ট্রাঙ্কটা কে খুলতে বলেছে? সাইকির আকস্মিক জোরালো গলার আওয়াজে অন্তি পালক ভড়কে ওঠে। সাইকি খানম পাশের ঘর হতে সেলাই করতে থাকা কাঁথা রেখে উঠে আসে ততক্ষণে। বিস্ময় কণ্ঠে, সুদান, কি হয়েছে, চিল্লাসকে? আমি ওরে কইছি ট্রাঙ্ক খুইলা কাঁথা বের করতে। সাইকি শাড়ির আঁচলের নিচে নিউজ পেপারটা মুড়িয়ে নিয়ে ঘর হতে প্রস্থান নিতে নিতে বলে তিক্ত গলায়, আম্মা, তুমি কি একটু বুঝে শুনে চলতে পারো না? কাকে কোথায় কি করতে বলো? সাহেরা খানম মেয়ের রাগান্বিত সুরে বলা কথার মর্মার্থ বুঝতে পারেন কিছুটা সময় পরে। আফসোস মিশ্রিত কণ্ঠে বলেন, বুঝবার পারি নাই। সাইকি চলে যায়। অন্তি চলমান দৃশ্যে গোলাধাঁধায় নিমজ্জিত হয়ে পড়ে। বাবা মায়ের নামটা পেপারে একসময় দেখা মাত্র তার ভিতরে কালবৈশাখীর ঝড় শুরু হয়েছে। নিজেকে দমিয়ে অস্থিরতাকে প্রশমিত করে নানুর দিকে এগিয়ে আসে। ধীর গলায় জিজ্ঞেস করে, নানু, কি ছিল ওই পেপারে? সায়রা খানম নাতনির জিজ্ঞাসু দৃষ্টিকে উপেক্ষা করে পরিস্থিতি সামাল দিতে হেসে বলেন, ও কিছু না। তোর খালার কি মাথা মুথা ঠিক আছে নাকি? কি মনে হয়ে কাগজে আছে লুকাইয়া রাখছিল? ওর জিনিস কি কাউরে ধরতে দেয়? তুমি কেন বললে যে বুঝতে পারোনি? সাইকি ওর কাগজ ওখানে রেখেছিল, সেটাই আমি বুঝবার পারি নাই, তাই কইছি। বাবা মাম্মার নাম? সায়রা খানম অন্তির কথায় হেসে উড়িয়ে দিয়ে বলে, আরে না, তোর বাপ মায়ের নাম কে থাকবো? ভুল দেখছস। আয় তো তোরা, দুপুর পার দিয়ে যাইতেছে, খাইয়ে নিয়ে আয়। নানুর সাবলীল গলায় কথাটা অন্তে নির্বিকার ভঙ্গিতে চেয়ে থাকে। ভুল দেখেছে কি সত্যি সে? কিন্তু ভুল কেন হবে? সে তো দেখল স্পষ্ট লেখা নওশাদ চৌধুরী, সানজিদা চৌধুরী নিয়ে কিছু একটা। তবে কি নানু খালামণি লুকোতে চাইছে তার থেকে কিছু? কি আছে ওই নিউজ পেপারে? দোস্ত, কি ভেবে চলছিস? ক্ষুধা পেয়েছে, চল। আরে নানু তো বলল খালামণির পার্সোনাল কিছু একটা ছিল, আর কারো পার্সোনাল জিনিস উইদাউট পারমিশনে ধরলে রেগে যাওয়াটাই স্বাভাবিক। এটা তো সিরিয়াসভাবে নিচ্ছিস কেন তুই? এটা এত সিরিয়াসভাবে নিচ্ছিস কেন তুই? পালকের কথায় ধ্যান ভাঙে অন্তির। নিজের ভেতরের দ্বিধা দ্বন্দ্বকে আড়ালে রেখে সামান্য মাথা নেড়ে সায় জানায় সে। মুখরেখায় স্বাভাবিকতা ফিরিয়ে এনে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, কিছু ভাবছি না, চল খেতে যাই, আমারও ক্ষুধা পেয়েছে। জুলাইয়ের এক গোধূলিবেলা বিকেল 4টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় কালো রঙের একখানা গাড়ি। নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করে ভেতর থেকে বের হয়ে আসে সিক্ত। পরনে তার সাদা টি শার্ট, সঙ্গে লাইট ব্রাউন ইনসেট কার্গো প্যান্ট, পায়ে বেজ রঙের স্নিকার্স, হাতে শোভা পাচ্ছে মাইকেল কর্সের সেই সিলভার ওয়াচ। মিঠে করা রোদ্দুরে চোখে কালো রঙের সানগ্লাস গলিয়ে গাড়ির অপর পাশে গিয়ে সে সম্ভ্রম চিত্তে দরজা খুলে দেয়। বেরিয়ে আসেন তার পিতা জনাব ফয়সাল আহমেদ। নিজস্ব বিজনেস মিটিংয়ের কাজে যাচ্ছেন তিনি চট্টগ্রামে। একই সাথে চট্টগ্রাম হতে ঢাকায় আসছেন রিয়ার অ্যাডমিরাল স্যার আর তার পরিবার। তাদের রিসিভ করতে মূলত এয়ারপোর্টে আসা শিখদের সময় ব্যবধান কিছুটা কম বেশি হওয়াতে একই সাথে বাবাকেও ড্রপ করে দিয়েছে সেই সুযোগে। ফয়সাল সাহেব গাড়ি হতে নেমে ধীর পদস্থে হাঁটা ধরেন অভ্যন্তরীণ অভিমুখে। ব্লেজারের হাতা হালকা টেনে ঘড়িতে সময় পরখ করে নিয়ে বলে, ওয়েটিং লাউঞ্জিং যাই, চল। তোমার স্যার এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করে তারপরে ডিপারচার লাউঞ্জে যাব। তোমার ফ্লাইট সময় আছে বেশ। এত দ্রুত ড্রাইভিং করো তুমি? মোসাদ্দেক যেখানে আধ ঘন্টা লাগায় তুমি সেই কন্ডিশনে মাত্র 11 মিনিট লাগিয়েছ। সিক্ত নিরুত্তর ভঙ্গিতে ক্ষীণ হেসে বাবার সাথে হাঁটার তাল মেলায়। ফয়সাল সাহেব ছেলের অভিব্যক্তি দেখে গম্ভীর কণ্ঠে বলে, হাসার কিছুই হয়নি। প্রশংসা করছি না আমি, মোটেও না। এত দ্রুত ড্রাইভিং করবে না, ইট ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস। এই অভ্যাস ত্যাগ করবে। কড়া নির্দেশে সিক্তের ঠোঁটের হাসি
উবে যায়। বাবার নির্দেশনা চুপচাপ হজম করে নিয়ে শান্ত গলায় বলে, রাতে স্টে করবে চট্টগ্রামে? দেখা যাক। তোমার স্যার এবং তার ফ্যামিলির যেন আতিথেয়তায় কোনো ত্রুটি না হয় সেদিকে লক্ষ্য রাখবে। যেহেতু আমার ফেরারটা অনিশ্চিত তাই দেখা করে যাচ্ছি এখন, নয়তো বিষয়টা দৃষ্টিকটু দেখায়। সিক্ত এবং ফয়সাল সাহেব ওয়েটিং লাউঞ্জে গিয়ে 4 হতে 5 মিনিট অপেক্ষা করে। 4:30টার কাছাকাছি সময় সিকিউরিটি গেট পেরিয়ে জনাব এরশাদ সাহেব, তার স্ত্রী, মেয়ে, বোন, ভাগ্নিপতি এবং একমাত্র ভাগ্নি জুথি লাগেজ সমেত ওয়েটিং লাউঞ্জে এসে পৌঁছায়। ডাস্টি পিঙ্কি রঙের খাদি সিল্ক সালোয়ার কামিজ, কামিজের রঙের সাথে কন্ট্রাস্ট করে হালকা অর্গানজা ওড়না, বাম কাঁধের সাইড দিয়ে ভাঁজ করে নিয়েছে জুথি। সফট কার্ল চুল, ব্লক খিলে পরিপাটি লোক একদম তার। নুড লিপস্টিকে ঠোঁটের কিনারায় তার স্বচ্ছ হাসির লুকোচুরি খেলা চোখে পড়ে। শুভ্র নরম স্নিগ্ধতায় মুখরেখায় পরিপূর্ণ। সিক্ত রিয়ার অ্যাডমিরাল স্যারের সাথে তার বাবার পরিচয় পর্ব সম্পূর্ণ করিয়ে দেয়। ফয়সাল সাহেব করমর্দন করে উষ্ণ অভ্যর্থনায় তার বাসায় নিজে হতে আবারও আমন্ত্রণ করেন প্রত্যেককে। সেই সাথে দুঃখ প্রকাশ করেন তার অনুপস্থিতির জন্য। এরশাদ সাহেব জুথিকে ইশারা করে কাছে ডাকেন। প্রফুল্ল চিত্তে হেসে বলেন, আমার একমাত্র আদুরি ভাগ্নি জোবায়েদ ইসলাম জুথি লেকচারার হিসেবে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে যোগদান করতে চাইছে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। কংগ্রাচুলেশনস মামুনি। জুথি নম্র হেসে ধীর গলায় প্রত্যুত্তর দেয়, থ্যাংক ইউ আঙ্কেল। দোয়া করবেন আমার জন্য অবশ্যই। গড ব্লেস ইউ। আরও অনেক দূর এগিয়ে যাও। চলমান পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষ করে বের হতে উদ্যত হয় সবাই। চলন্ত পথের মাঝে সিক্তের সাইলেন্ট করে রাখা ফোনটা হুট করে কম্পন তোলে। সবাইকে এক্সকিউজ দেখিয়ে একটু দূরে চলে আসে সে। অপরিচিত নাম্বারের দিকে এক পলক তাকিয়ে রিসিভ করতেই অপর পাশ হতে ভেসে আসে এক প্রাণচঞ্চলা রমণীর মিহি সুর। আধা ঘন্টা সময় দেওয়া হলো, দেখি ব্যস্ততা কাটিয়ে খুঁজে পান কিনা। সিক্তকে কোনো রকমের জবাব দেওয়ার সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয় অন্তি। ফোনটা পাওয়ার অফ করে গাড়ির বোনাট পার্টের উপর পা ভাঁজ করে বসে সে ফিক করে হেসে ওঠে। লোকটাকে অসময়ে একটু প্যারা দিতে তার এই ফন্দি আটা। যদিও সহজ নয় তাকে খুঁজে বের করা, কেননা সে এসেছে দুরাগ নদীর পাড়ে। সন্ধ্যার নির্মল বাতাস অনুভব করতে জনজীবনের কোলাহল ছেড়ে এসেছে অনেকখানি দূরে নিরিবিলি এক প্রান্তরে। দিয়া বাড়ি আসার পথে রাস্তায় খানিকক্ষণের জ্যামে লোকটাকে চোখে পড়েছিল তার। ঠিক তখন থেকেই তাকে হারানোর জেদটা আরও একবার মাথায় চেপে বসে এই দুরন্ত অন্তির। নেবিয়ান সাহেব, দেখি অন্তির নাগাল পান কিনা। ফোন একদম পাওয়ার অফ। লোকেশন ট্র্যাক করাও সম্ভব নয়। লেটস সি ইফ দিস ইম্পসিবল টাস্ক ইজ পসিবল ফর ইউ। মুদ্রার এপিঠে স্বস্তির নিঃশ্বাস প্রবাহিত হলেও অপর পাশে প্রবাহিত হয় দীর্ঘশ্বাস। সম্পূর্ণ বিষয়টা মস্তিষ্কে থিতু করতে সিক্তের খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। না হলেও সে ভোগে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে। চঞ্চল চড়ুই পাখিটা যে তাকে হারাতে এই চাল চেলেছে, এই স্বচ্ছ পানির ন্যায় পরিষ্কার তার কাছে। সিক্ত, তাহলে তোমরা যাও। আর হ্যাঁ, গাড়ির গতি স্বাভাবিকই রাখবে। ফয়সাল সাহেব প্রস্থান নেওয়া মুহূর্তে সিক্ত চোখ হতে সানগ্লাস খুলে ফেলে। নির্বিকার ভঙ্গিতে অকপটে বলে উঠে, বাবা, তোমার চট্টগ্রাম যেতে হবে না। ফয়সাল সাহেব ছেলের কথা বুঝতে না পেরে কপাল কুঁচকে বলেন, সরি, কিছু বললে বুঝতে পারিনি। চট্টগ্রামে যেতে হবে না মানে? বিজনেস মিটিংটা ক্যান্সেল করো কোনোভাবে প্লিজ। আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছে, যেতে হবে। তুমি কি সজ্ঞানে কথা বলছো? সিক্ত হাত ঘড়িতে এক নজর সময় বুলিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে। ব্যস্ত গলায় বলে, সম্পূর্ণ সুস্থ, সজ্ঞানেই বলছি। একটু কনসিডার করো। একটা মিটিং ক্যান্সেল গেলে
খুব বেশি ক্ষতি হবে না, বরং আমার ইমার্জেন্সি কাজটা মিস হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ফয়সাল সাহেব এক ঝলক ঘাড় ঘুরিয়ে এরশাদ সাহেবের দিকে তাকিয়ে থমথমে মুখরেখায় বলেন, তোমার স্যার তো এখানেই রয়েছেন। প্রফেশন রিলেটেড ইমার্জেন্সি কোনো কাজ নিশ্চয়ই নয়। এই স্পেশাল টাস্ক, ডু ইউ মিন সামথিং রিলেটেড টু লাভ, সামথিং লাইক দ্যাট? ফয়সাল সাহেব শিখদের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলেন, মিটিংটা আমার জন্য ইম্পর্টেন্ট শিখত, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। চায়না হতে ক্লায়েন্টরা এসেছে, একবার হাতছাড়া হয়ে গেলে আর পাওয়া যাবে না। ট্রাই টু সি মাই পয়েন্ট বাবা। এই মুহূর্তে আমার যাওয়াটা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরকম ক্লায়েন্ট হাজার পাবে, বাট আমি এই মোমেন্টটা আর পাবো না। সে কি একটু বেশি প্যারা দেয় তোমাকে? সিক্ত বাবার প্রশ্ন করার ভঙ্গিমা দেখে মৃদু হেসে মাথা নাড়িয়ে বলে, ইটস ওকে ফর মি। ফয়সাল সাহেব দীর্ঘশ্বাস ফেলে হাত গুঁড়িতে ফ্লাইট টাইম দেখেন, অতঃপর নিরস গলায় বলেন, ঠিক আছে যাও, কি আর করার। লস না হয় আমারই যাক। থ্যাংক ইউ। তোমাদের মতো বিত্তবান ব্যবসায়ীদের মাঝে মাঝে লস গেলে তো এমন ক্ষতি হয় না। যারা সরকারের আন্ডারে জব করি। এনিওয়ে স্যার এবং তার পরিবারের যেন অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি না হয় সেদিকে লক্ষ্য রাখবে। যেহেতু আমার তাড়াতাড়ি ফেরাটা অনিশ্চিত, তাই তোমার উপর দায়িত্ব দিয়ে গেলাম, নয়তো বিষয়টা দৃষ্টিকটুর দেখায়। ফয়সাল সাহেব ছেলের চতুর গলায় বলা কথা শুনে ভারী কণ্ঠে বলেন, আমার কথা আমাকেই বলছ? ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। আসছি। সিক্ত সানগ্লাস চোখে গলিয়ে চোটে তার স্যারের কাছে 1.5 মিনিট সময় হাতে রাখে তাকে কনভিন্স করার জন্য। অপরদিকে পার্কিং এরিয়ায় দাঁড়ানো জ্যোতিকে হাত টেনে কিছুটা দূরে সরিয়ে আনে এরশাদ কন্যা রাইসা। সবেমাত্র উচ্চ মাধ্যমিকে পা পড়েছে তার। শিখদের হতে দৃষ্টি সরিয়ে এনে লাজুক কন্যার কানে ফিসফিস করে বলে, ওহ নো সিস্টার, হি ইজ সো ইনক্রেডিবলি হ্যান্ডসাম। মাই হার্ট ইজ মেটিং জাস্ট লুকিং অ্যাট হিম। এই সেই তোমার নেবিয়ান তাহলে? জ্যোতি রাইসার কথা শুনে লজ্জা পায় খানিকটা, আলতো হেসে ধীর গলায় বলে, মাই লিটল সিস্টার, ডোন্ট ক্রস ইউর লাইন। এমন কিছুই না। হুম, কিছু না আবার অনেক কিছু। যাবে নাকি তার গাড়িতে? বুঝতে পারছি না। মামার সাথে কথা বলছেন উনি? রাইসা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, আমি নিশ্চিত বাবা তার গাড়িতে তোমাকে সেটেল করিয়ে দিবে। এমনটাও বলতে পারে তোমাকে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে আনতে। দেখা যাক, আগে তো বেশি ভাবছি না। সিক্ত এরশাদ সাহেবকে ম্যানেজ করে তার চড়ুই পাখির দেওয়া আধা ঘন্টা সময়ের মাঝে 7 মিনিট হারিয়ে ছুটে যায় গাড়ির কাছে। 23 মিনিটের মধ্যে দুরন্ত পাখিটাকে খুঁজে বের করার কঠিন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে সে। দক্ষ হাতে গাড়ি স্টার্ট করে চোখের পলকে ধুলো উড়িয়ে বেরিয়ে যায় সে। পুরো মস্তিষ্ক জুড়ে যেখানে তার অন্তির বিচরণ, ঠিক সেইখানে অদূরে অপেক্ষণীয় মান রমণীর আশাহত দৃষ্টি তার চোখে পর্যন্ত পড়ে না, অনুভব্ত অস্তিত্বের বাহিরে। রাঙা কৌতুলি চাপিয়ে সাজ সাজ রব নেমেছে নিখিলের প্রান্তরে। সূর্যের বিদায় লগ্ন গড়িয়ে এলেও তীর্যক রশ্মিতে সজ্জিত গোটা আকাশ। পিচ ঢালা রাস্তার বুকে অনিয়ন্ত্রিত গতিতে ছুটে চলেছে গাড়ি। ডান হাতের কোনোই উইন্ডোতে ঠেকিয়ে বাম হাতে স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে শিখদের দু চোখ সামনের দিকে নিবদ্ধ। মুখভঙ্গিতে তার নেই কোনো ধরনের ব্যস্ততা কিংবা অস্থিরতার চাপ, বরং শীতল মুখরেখায় তীক্ষ্ণ দৃষ্টিতে একটু পরপর হাত ঘড়ির ধূর্গণরত কাঁটার দিকে নজর বুলিয়ে যাচ্ছে সে। অস্থিরশীল এক রমণীর বেঁধে দেওয়া সময়ানুযায়ী হাতে রয়েছে 3 মিনিট। মস্তিষ্কের সঙ্গে কঠিন ক্যালকুলেশন করে নেবিয়ান সাহেব স্বল্প সময় ঠিক করে নিয়েছিল মাত্র 2টো গন্তব্য। এর মধ্যে প্রথমটাতে হয়েছে ব্যর্থ, দ্বিতীয়টাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা কিছুটা থাকলেও মনের মধ্যে অদ্ভুত এক বিশ্বাস তাকে সুস্থির চিত্তে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনে। সময়ের পাল্লার শেষকালে ঘড়ির গতি ধীর হয়ে আসে শিখদের। স্টিয়ারিংয়ে রাখা পেশিবহুল হাতের চাপ কমে
শিথিল হয়ে আসে এক লোহমায়। উইন্ডো নামিয়ে আশেপাশে চতুর্দিকে পরখ করে সে। কাঙ্ক্ষিত নারীর খোঁজে কপালের শিরা তার হালকা প্রস্ফুটিত হতে না হতেই আবারও মিলিয়ে যায় চোখের পরিমাপে মিটার শতেক দূরত্বে, এখানে হবে সাতেক দূরত্বে একটা গাড়ির উপর কারো অস্তিত্বের ছায়া চোখে এলো তার। সরু দৃষ্টিতে অনুধাবন করে বেনামি হাওয়ায় উড়ছে কোনো এক অজানা কান্তার খোলা চুল, যে চুল তার চোখে খুব পরিচিত, খুব কাছে হতে দেখা। ধরাছোঁয়ার বাইরে থাকা এই মানবীকে দেখে অদরকনে ক্ষীণ হাসি ঠাঁই নেয় শিখদের। চোখ হতে সানগ্লাস খুলে গাড়ি হতে বের হয়ে আসে সে। দুহাত পকেটে রেখে নির্বিকার ভঙ্গিতে হেঁটে যায় সামনে। নির্জন প্রাঙ্গণে পেছন হতে কারো জোরালো পায়ের ধ্বনি কানে এসে পৌঁছায় অন্তির। সঙ্গে সঙ্গে মুখরেখা তার সূর্যের লালিমা আবহার ন্যায় রঙিন হয়ে উঠে। পিছু ঘুরে তাকানোর প্রয়াস তার জাগে না। ফের হেরেছে সে, আর সেই ব্যর্থতার হাসি তার ঠোঁট জুড়ে বিস্তার করে। শরীর জুড়ে খানিকটা লজ্জার রেশ এসে ভিড় করলেও নিজের দাপুটে চঞ্চলতা তা আর প্রশ্রয় করে না। নেবিয়ান সাহেবকে দেখা মাত্র নির্বিঘ্নে পা নামিয়ে সোজা হয়ে বসে সে। নিরেট গলায় বলে, নিজেকে সুপারম্যান বা হিরো টিরো মনে করার কোনো দরকার নেই। হতে পারে কো ইনসিডেন্টালি আপনি আমার খোঁজ পেয়ে গিয়েছেন। সিক্ত নিরুত্তর থেকে চুপচাপ অন্তের সামনে এসে দাঁড়ায়। ঠোঁটের কোণে ঈষৎ হাসি আর সরু চোখ দুটো নিবদ্ধ করে আলুথালু চুলে আবৃত রমণীর দিকে। শেষ বেলার কুড়ালো, এখানে হবে কুড়ানো আর কি, কুড়ানো রোদে মেয়েটার শুভ্র মুখটা লাল হয়ে উঠেছে। যৎকিঞ্চিৎ লজ্জার মৃদু আঁচো টের পায় সে সুশ্রী সুদর্শনার মুখে। নেই কোনো কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া, একদম সাদামাটা। লাবণ্যতায় ঘেরা একটা বনফুলকে মুগ্ধ চোখে তাকিয়ে দেখে যায় এক দৃষ্টিতে। কাঁধ টান টান সিনা দুটো উঁচু লোকটার সেই একই ধরনের চাহনিতে অন্তি ঠোঁটের উপর ঠোঁট চেপে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে। সেদে সেদে বিপদ ডেকে এনেছে সে নিজেই। এখন তো খেসারত দিতেই হবে। আমি নিজেকে কিছুই মনে করছি না, বি ইজি। আপনি অনেক ধূর্ত মস্তিষ্কের একজন মানুষ। সিক্ত খানিকটা ঠোঁট প্রশস্ত করে শান্ত গলায় বলে, আমাকে হারানোর জন্য মরিয়া হয়ে উঠেছ দেখছি। পারছি কই, তাহলে হার মেনেই নাও। অন্তি নীল জলরাশি হতে দৃষ্টি সরিয়ে আনে। একজোড়া তীক্ষ্ণ চোখে নিজের নির্মল চোখ দুটো স্থাপল করে বলে, সরি একজোড়া তীক্ষ্ণ চোখে নিজের নির্মল চোখ দুটো স্থাপন করে বলে, খুঁজে পেলেন কিভাবে? ব্রেন ইউজ করে এক্সপ্লেন করুন। বলতেই হবে, ভয় পাচ্ছেন? শুনে নিলে যদি সতর্ক হয়ে যাব ভেবে। সিক্ত ঠোঁট উল্টে হাসে, খানিকটা এগিয়ে ব্রু কুচকে বলে, না, ভয় পাচ্ছি না। আজকের ছোটোখাটো হাইড অ্যান্ড সিক খেলায় সাহসটা আরও একটু বেড়ে গিয়েছে। বলুন তাহলে। ভেরি সিম্পল, তুমি যখন ফোন করেছিলে সেই সময়টাকে নোট করেছিলাম, আর সাথে ছোট্ট একটা কথাকে। অন্তি ভ্রুজোড়া বাঁকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কি সেটা? মনে তো হয় না আমি কোনো ক্লু দিয়েছি আপনাকে। ক্লু খুঁজে বের করে নিতে হয়। তুমি বলেছিলে ব্যস্ততা কাটিয়ে খুঁজে বের করতে। দ্যাটস মিন তুমি জানতে আমি কোনো একটা কাজে আছি, বা তুমি আমাকে কোথাও কোনো কাজে দেখেছ। কাজ না থাকলে ব্যস্ততা ওয়ার্ডটা ইগনোর করতে। আমি তো সিম্পলি কথাটাই বলতে পারি। এটা তো ধরার মতো কিছু না। মানুষ তো যে কোনো কাজে ব্যস্ত থাকতেই পারে। উইদাউট এনি ক্লু কোনো কিছু খুঁজে বের করতে আমাদের সিম্পল জিনিসগুলোকেই ফোকাস করতে হয়। তুমি আধা ঘন্টা সময় উল্লেখ করেছ, এখানেও একটু মিস্টেক হয়েছে। এটা উল্লেখ না করলে তোমার জন্য একটু, এখানে হবে আমার জন্য একটু হার্ড হয়েছে, তো সময় বেশি লাগতো। একটু ডিপ থিঙ্কিং করলেই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তুমি আমাকে কোনো কাজে দেখেছো, সেই অনুযায়ী টাইম সেট আপ করে দিয়েছ। তার মানে আমি যদি এয়ারপোর্ট থাকি, তুমি তার আশেপাশেই আছো, এবং সেটা এমন জায়গায় যেখানে
আধা ঘন্টার মাঝে পৌঁছানো যায়। আপনার কেন মনে হলো আমি এখানেই আছি? এই জায়গায় আসার আগে আরও একটা জায়গায় গিয়েছিলাম। আনফরচুনেটলি সেখানে পাইনি। আশেপাশে ম্যাপে উত্তরার ৩ নম্বর সেক্টর, দিয়াবাড়ির এই জায়গাটা ছাড়া উন্মুক্ত কোনো জায়গা নেই। তোমার মতো নেচার লাভারের শেল্টার এখানে হওয়ার ক্ষেত্রে 90% শিওর ছিলাম। ওকে ফাইন, বাট আমি যদি বলি আপনার ধারণাটা পুরোপুরি ভুল। আমি আপনাকে কোথাও দেখিনি অ্যান্ড আই হ্যাভ বিন সেটিং হেয়ার ফর এ লং টাইম। আমার ইচ্ছে হয়েছে হুট করে আপনাকে বিরক্ত করার। দ্যাটস ওয়াই খুঁজে বের করতে বলেছি। তাহলে সিক্ত মৃদু হেসে মাথা নাড়িয়ে স্থির গলায় বলে, ম্যাথ সলভ করার সময় যেমন ভ্যারিয়েবল ধরে নিতে হয়, ঠিক সেরকম আমার কোনো কাজের ক্ষেত্রে কিছু পয়েন্ট ধরে নিতে হয় অ্যান্ড সেই অনুযায়ী এগোতে থাকি। এই ক্ষেত্রে আমাদের ধারণাই বেশিরভাগ সময় সত্যি হয়, বাট অফটেন তা স্বীকার করে না, উল্টো লজিক দেখায়। দ্যাটস এ পয়েন্ট। হালকা খোঁচাতে অন্তি ধূর্ত লোকটার চোখ হতে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে সাবলীল গলায় বলে ওঠে, ওকে, এরপরে সাউথ আফ্রিকায় গিয়ে আপনাকে বলবো খুঁজে বের করতে। আনডাউটলি তোমাকে আমাজন ফরেস্টে পাওয়া যাবে। এক্সকিউজ মি, আমাকে আপনার কি অ্যানিমেল মনে হয়? বন শুধু পশু পাখির একার নয়, ফুলদের জন্য। আই থিঙ্ক ফুল ছাড়া বন অসুন্দর। জনৈক সুপুরুষ হতে পাওয়া প্রশংসা সূচক বাক্যে অন্তির কোনো ভাবান্তর হয় কিনা বোঝা দায়। গাড়ির বোনাট হতে নামার জন্য উদ্যত হতেই সিক্ত নিজ হতে হাত বাড়িয়ে দেয় তার দিকে। অন্তি খুব স্বাভাবিকভাবে তার হাতে হাত রেখে নেমে পড়ে। লোকটার ছোটোখাটো বিষয় খেয়াল রাখার ধারণাটা তার ভালো লাগে। মৃদু হেসে থ্যাঙ্কস জানিয়ে ধীর পায়ে নদীর ধারের দিকে এগোতে এগোতে বলে, ফুল যেহেতু বনে সুন্দর, তাহলে সভ্য নগরীতে নিয়ে গিয়ে কেন বন্দি করতে চাইছেন? মানুষের কোনো কিছুর প্রতি আকর্ষণ সৃষ্টি হলে সে চায় নিজের কাছে রাখতে। আপনি মোহে পৃষ্ঠ। একটা সময় পর মোহ কেটে যাবে, তখন মনে হবে আপনি ভুল করেছেন। মোহ কেটে যাওয়ার সময়টুকু না আসা পর্যন্ত বিশ্বাস করছি না তোমার কথা। অন্তির মেজাজ গরম হয়ে ওঠে লোকটার একের পর এক পেঁচানো কথায়। সে যত চাইছে ভালো ভালো হয়ে বোঝাতে, এই লোক তা না বুঝে উল্টো তাকে আরও পাশিয়ে দিচ্ছে অপকটে। আশেপাশে লতা পাতা হাতের মুঠোয় টেনে ধরে শক্ত গলায় বলে, ছেড় দিব? আমার কিন্তু পরিচিত লোকজন আছে। যদি বলি আপনি আমাকে ডিস্টার্ব করছেন, তাহলে কিন্তু তারা আপনার অবস্থা ভয়াবহ করে দিবে। অ্যান্ড আই এম সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, তুমি তাদেরকে আমার কাছে পাঠিয়ে দিও। জেনে শুনে লেডি মাফিয়ার প্রতি আকৃষ্ট হইনি যেহেতু, সেই ক্ষেত্রে ম্যামের সাঙ্গু-পাঙ্গুদের সাথে পরিচিত হওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। তারপরেও আমার পিছু ছাড়বেন না? পিছু নিয়েছি কোথায়? সঙ্গেই তো হাঁটছি। পড়ন্ত বেলায় অন্তির মুখরেখায় পুরোপুরি গরমে ঘেমে উঠে। ভেতরে নব প্রস্ফুটিত রাগগুলোকে বহু কষ্টে দমিয়ে এসে নিজেকে ধাতস্থ করে। সিক্তকে ছাড়িয়ে আগে আগে পা বাড়ায় সামনে। জুতো জোড়া খুলে দুরাগ নদীর পাড় ঘেঁষে ঠান্ডা পানিতে পা ভেজায়। অন্তির মনটাকে শান্ত করতে এর চেয়ে বড় ওষুধ এ মুহূর্তে তার কাছে নেই। উড়ু বাতাসে চুলগুলো তার চোখে মুখে চড়িয়ে যায়। বাম হাতে কানের পৃষ্ঠে গুজে রাখার কি নিরন্তর চেষ্টা। সিক্তের কাছে এই অগোছালো মেয়েটাকে দেখতে ভীষণ আদরে লাগে। কি বিশেষণে বিষায়িত করবে সে নিয়ে ভোগে দ্বিধায় দ্বন্দ্বে। চড়ুই পাখি যে কিনা এক মুহূর্ত স্থির থাকে না, নাকি সবুজ বনে সদ্য ফোটা বনফুল যার স্নিগ্ধতায় ধুধু প্রান্তরও হেসে ওঠে। হেই নেবিয়ান সাহেব, আপনার ছবি তোলার কোয়ালিটি মোটেই ভালো না। প্র্যাকটিস করুন। টেক এ ফিউ স্ন্যাপস। হাত বাড়িয়ে অন্তি ফোনটা এগিয়ে দিতে সিক্ত এসে তা নিজ হাতে নেয়। অন্তি গম্ভীর মুখে নির্দেশনার সুর টেনে টেনে বলে, মাথার বুদ্ধিগুলো একটু হাতের কাজে ব্যবহার করবেন। সিক্ত নীরব হেসে ক্যামেরাটা ঠিকঠাক করে ধরে। ধীর সুরে জিজ্ঞেস করে, পোর্ট্রেট মোড অর ল্যান্ডস্কেপ মোড? পোর্ট্রেট মোডে সূর্য পুরোটা ঠিকঠাক উঠবে।
সূর্য অস্ত যাওয়ার মুহূর্তকালে আকাশে জমা মেঘগুলোকে সুন্দর করে একের পর এক দৃশ্য ক্যামেরাতে বন্দী হতে থাকে। সেই সাথে যোগ হয় চঞ্চলা হরিণীর অনেকগুলো সুন্দর ছবি। একটা নিচু করুন, এখানে হবে একটু নিচু করুন, একটু নিচু করুন আপনার মতো আমি লম্বা শাল গাছ না। ছবিগুলো দেখবো কেমন হয়েছে। জানি ভালো হয়নি, তারপরেও দেখতে আপত্তি নেই। সিক্ত ফোনটা নিচু করে তার তোলা ছবিগুলো একের পর এক দেখাতে থাকে। অন্তি গাঢ় নজর বুলিয়ে ছবিগুলো দেখতে দেখতে বিস্মিত হয়ে পড়লেও মুখরেখা বিদকুটে বানিয়ে রাখে। তিক্ত গলায় বলে ওঠে, না, একটা ছবিও ভালো আসেনি। আপনার ছবি তোলার কোয়ালিটি আগের চেয়ে আরও বেশি খারাপ হয়েছে। ডিলিট করে দিই তাহলে? অলক্ষণে কথা উচ্চারণ হতেই অন্তি সিক্তের হাত হতে ফোন টেনে ধরে। আতঙ্কে মুখ ফুটে অস্পষ্ট স্বরে আওয়াজ বের হয়ে আসে তার। গোল গোল চোখে তাকিয়ে বলে, এই না না না, ভালো হয়নি তো, ভালো হয়নি তো। তো কী হয়েছে? ফোনে আছে, ফোনেই থাকুক। ডিলিট করতে হবে কেন? ডিলিট করতে হবে কেন? সিক্ত নিজের হাতের উপর অন্তির রাখা হাতের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। অতঃপর এক ঝটকায় স্বর্ণমতী রমণীকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। পুরুষালী ভরাট কণ্ঠে নিচু তাকিয়ে বলে, এইটুকু বাচ্চা, একটা বাচ্চা মেয়ে, এত দুষ্ট বুদ্ধি কই থেকে আসে? হ্যাঁ? শক্ত বাহুডোরে আবদ্ধ হয়ে পড়তে অন্তি এক মুহূর্তে নির্জীব হয়ে পড়ে। বুকের ভেতর সেই অস্থির দোলনাটা লাগামহীনভাবে দুলতে শুরু করে। এই মানুষটার সন্নিকটে এলে কেন জানি তার সমস্ত শক্তি, তেজ, বচন লোভ পেয়ে বসে। পাকা মাথায় উঁচ বুকের ন্যায় চেয়ে থাকা ছাড়া আর কোনো কাজ পায় না। অদ্ভুত এক অনুভূতি এসে তাকে নিস্তেজ করে দিতে চায়। কিন্তু সে তো হারবার নয়, সে এক দুরন্ত পাখি। বন্দি দশায় থেকেও নিজেকে, দুর্বলতাকে চাপিয়ে ওঠার তীব্র চেষ্টায় অনড় থাকে সে। বারে বারে নিজেকে শক্তির জানান না দিলে কি হয়? আমার অস্বস্তি হচ্ছে চারণ, অভ্যাস করাও। আপনি অজান্তেই নিজের বিপদ নিজে ডেকে আনছেন। আমি সবসময় বিপদের মধ্যেই থাকি, নতুন করে ডাকার প্রয়োজন নেই। নতুন যে বিপদটা এই মুহূর্তে আমার সাথে আছে, মেবি তাকে আমি আর ছাড়তে পারবো না। অন্তি মলিন হাসে সিক্তের কথা শুনে। নদীর পাড় হতে ভেসে আসা ঢেউ খেলাগুলোকে নিজের বুকে সঞ্চার করে নেয় নিভৃতে। সূর্যের মুছে যাওয়া আলোতে ঠোঁট ফুটে উচ্চারণ করে, আমি ভালোবাসার বিশ্বাসী নই। সিক্ত অন্তির মুখে চোখে লেপে থাকা এলোমেলো চুলগুলোকে সন্তর্পণে সরিয়ে দেয়। মাথা নিচু করে শক্ত হাতের আঁচলে স্নিগ্ধ মুখটাকে আবদ্ধ করে রেখে বলে, যারা জীবনে পরিপূর্ণ ভালোবাসার অভাব অনুভব করে তারা ভালোবাসার বিশ্বাসী হয় না। যাদের জীবনে এই অভাবটা থাকে না তারা ভালোবাসায় চরম বিশ্বাসী হয়। সহজ একটা কথা, অথচ অন্তির বুকের ভিতর ধারালো তীরের মতো গিথে বাঁধে। কেঁপে উঠে তার নেতিয়ে পড়া কায়া। চোখ দুটো তার স্থবির হয়ে যায় শিথিল দৃষ্টির তাকিয়ে থাকা লোকটার মাঝে। ছোট একটা জীবনে পরিপূর্ণ ভালোবাসা তো দূরে থাক, একটুখানি ভালোবাসাটাই তো তার কপালে জোটেনি। অবিশ্বাসী হবে না কেন? এই অমোঘ সত্যি কথাটার মর্মান্ত শুনতে এতটা কষ্ট হচ্ছে কেন তার? আই এম নট পারফেক্ট, ইউর সোল ইজ পারফেক্ট। আমার মতো ডিসঅর্গানাইজড, লাইভলি, বোহেমিয়ান টাইপের মেয়ের সাথে একজন অফেন ডিসিপ্লিনড, ক্যাপাবল, অ্যাডাপ্ট, শার্প ওয়েটেড ম্যান কখনোই সম্ভব নয়। আই থিঙ্ক ইটস এ পারফেক্ট কম্বিনেশন। তুমি নিজের সত্তায় বেঁচে থাকো আজীবন। মাফ করুন প্লিজ, আমাকে ভালোবাসার কি আছে? সিক্ত সম্মোহিত দৃষ্টিতে অন্তির দিকে তাকায়। কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমি ছোট থেকে কঠিন নিয়মের মধ্যে বড় হয়েছি। ডিসিপ্লিন মেনটেন করাটা আমার রক্তে প্রবেশ করেছে। বাট আই এম সো সরি, আমি এই মুহূর্তে আমার সমস্ত নিয়ম ভাঙছি টু এ ভেরি প্রেশাস ওমেন। ডুবে যাওয়া সূর্যের লাল আবরণ তখনও আকাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ভাসছে। নেড়ে ফেরা পাখিগুলো কিচিরমিচির ধ্বনিতে মুখরিত করে তুলছে বিস্তৃত আকাশ জুড়ে। ছোট ছোট ঢেউগুলো পায়ে এসে ঠেকছে নিঃশব্দে। এমনই এক নিবিড়ে আচ্ছন্ন সন্ধ্যাকালীন প্রহরে ললাটের মধ্যখানিতে পুরুষালী পুরো
ঠোঁটের চুমু এসে ভিড়ে অন্তির কপালে। সে চুমুর তীব্রতা সহ্য করতে না পেরে সে চোখ জোড়া বন্ধ করে ফেলে অনায়াসে। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বেয়ে যায়, শরীর হয়ে ওঠে অসাড়। তোমাকে দেখলে ভালোবাসা ছাড়া অন্য কিছু আমার মাথাতে আসে না। এটাই একমাত্র কারণ, এর বাইরে আর কিছুই নেই। তোমার প্রতি অধিকারবোধের সূক্ষ্ম নমুনা হিসাবে এটা থাকলো। অতি দ্রুত আমি তোমাকে নিজের নামে লিখে নিব। নিজের কথাটাও কার্য শেষ করে অন্তিকে ছেড়ে দেয় আলতো হাতে সিক্ত। নির্নিমেষ চাহনি শেষে নিজ গন্তব্যে ফেরার জন্য পিছু হটে সে। সবুজ ঘাস পেরিয়ে খানিকটা দূর অতিক্রম হতেই অন্তি নিশার দেহটাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে। জড়িয়ে আসা কণ্ঠে উন্মোচন করে জোরালো গলায় বলে, জীবনের প্রতি আমার অগাধ অতৃপ্তি। আমার দ্বারা কখনোই সম্ভব নয় সুনিপুণ মেয়ে হয়ে ওঠা। যে আমাকে ভালোবাসবে দিন শেষে সে কষ্ট ছাড়া কিছুই পাবে না, কারণ আমি কিছুই না জানা একটা মেয়ে। সিক্ত দুহাত পকেটে ঠেলে পিছু ঘুরে তাকায়, মুচকি হেসে শীতল কণ্ঠে বলে, আপনাকে ভালোবাসাটা আমার জীবনে নেওয়া সেরা সিদ্ধান্ত ছিল ম্যাম। ইউ আর মাই মোস্ট বিউটিফুল রিয়েলিটি। সম্পূর্ণ বিপরীতমুখী একটা মানুষের মুখে ভালোবাসার বিশদ বর্ণনায় অতিষ্ঠ হয়ে ওঠে অন্তি। না চাইতেও বুকের ভেতর সে ব্যথা অনুভব করে কোনো কিছুর জন্য। অদূরে রাস্তায় গাড়ির হেডলাইটের আলো জ্বলে ওঠে। গাড়ির চাকা ইউটার্ন নিতে থাকে বিপরীতে পথে প্রস্থান নেওয়ার জন্য। খানিকটা সময়ের ব্যবধানে নেবিয়ান সাহেব চোখের আড়াল হতে চক্ষু যুগল সরিয়ে আনে অন্তি সেখান হতে। নদীর অভিমুখে ঘুরে বঙ্গুর চিত্তে বসে পড়ে সে ভেজা বালির মাঝে। কপালে লেগে থাকা কারো ঠোঁটের স্পর্শে আপনা আপনি হাত চলে যায় তার। শুকনো ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে উচ্চারণ করে, যারা জীবনে পরিপূর্ণ ভালোবাসার অভাব অনুভব করে তারা ভালোবাসায় বিশ্বাসী হয় না। যাদের জীবনে এই অভাবটা থাকে না তারা ভালোবাসায় চরম বিশ্বাসী হয়। চোখ হতে টুফ করে পানি গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। চোখ হতে টুফ করে গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। আধার রাতে চপলমতি নারী বসে বসে ভাবে, এই একটা জিনিসের অভাব তাকে কি নিদারুণ জ্বালা জ্বালিয়ে এসেছে এতকাল, যার কারণে বিশ্বাস পর্যন্ত হারিয়ে বসেছিল। আচ্ছা, নিবিড় স্পর্শে কি হারানোর ভালোবাসার প্রত্যাবর্তনের কোনো সুযোগ আছে, নাকি আবারও ঠকে যাওয়ার ভয় আছে? অপরাজিতা লজ, রাত ৯টা। লিভিং রুম জুড়ে আজ যেন উৎসবের ঘনঘাটা। অতিথিদের মিষ্টি সুবাসে মুখরিত পুরো বাড়ির আনাচে কানাচে। এরশাদ সাহেব সহ তার পুরো পরিবার সন্ধ্যার পরেই এই উপস্থিত হয়েছেন সিক্তের বাসায়। স্পেশাল ডিনারের আয়োজন করা হয়েছে তাদের জন্য। আর এই বিশেষ অতিথিদের আগমন উপলক্ষে ধানমন্ডি থেকে বারিধারায় এসেছে আনিশা, তার শাশুড়ি মমতাজ বেগম এবং মেয়ে নিহিরিশ। গোলাকার সোফায় বসে দেশ বিদেশের নৃত্য নিমজ্জিত আলোচনা নিয়ে ব্যস্ত পুরুষগণ, যেখানটাতে সদ্য যোগ দিয়েছে সিক্ত নিজেও। জরুরি কাজ অবশেষে তার শেষ হয়েছে। প্রিয়তমার প্রতি অব্যক্ত অনুভূতির সারাংশ প্রকাশ করে তারপরে দিয়েছে অতিথিদের সময়। কিছু থিতু হওয়া তার মুশকিল। নাক মুখ ফুলিয়ে পুটপুটে একটা কোমলমতি ছানা এসে দাঁড়িয়েছে সামনে। আত্মীপত্য বিস্তার করার জন্য সোজা হয়ে মামার কোলের উপরে উঠে গলা জড়িয়ে ধরে। আধো গলায় স্পষ্ট বলে, কোথায় গিয়েছিলে তুমি? একটা ইম্পর্টেন্ট কাজ ছিল মামা। তো তুমি এত কাজ করো কেন মামা? জানো, তোমাকে আমি তোমার রুমে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। সিক্ত নেহেরিশকে নিয়ে একটু সরে বসে। বাবার বিজনেসের একাংশ চট্টগ্রাম বন্দর, অপরদিকে নিজেদের কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত জায়গা নিয়ে রিয়ার অ্যাডমিরাল স্যারের সঙ্গে চলছে বেশ সিরিয়াস আলাপন। তাদের কথোপকথনে যেন বিঘ্ন না ঘটে সেদিকটা লক্ষ্য রেখে ধীর সুরে বলে, আমি একটা মিষ্টি চড়ুই পাখিকে খুঁজতে গিয়েছিলাম। চড়ুই পাখির কথা শুনে নেহেরিশ গোল গোল চোখ করে মামার দিকে তাকায়। মামা
মাথা উঁচু নিচু করে ঝাঁকিয়ে অবাক কণ্ঠে বলে, স্প্যারো? এস, এ সুইট স্প্যারো। পেয়েছো খুঁজে? সিক্ত কিঞ্চিৎ ঠোঁট প্রসারিত করে মাথা নাড়িয়ে বলে, পেয়েছি। কোথায়? আমাকে আমাকে একটু দেখাবা না? পাখিটা সবসময় উড়ে উড়ে বেড়ায়, ধরতে পারি না তাকে। দুষ্ট পাখি আমার মতো? মিষ্টি পাখি তোমার মতো। নেহেরিস ভাবনায় পড়ে চড়ুই পাখিটাকে নিয়ে। ঠোঁট চোখা করে মাথা ধুলিয়ে নানান ভঙ্গিমা শেষে বলে, ওহো, আমি তো একটু দেখবো। তুমি চুপি চুপি ধরে নিয়ে আসোনি কেন? চুপি চুপি ধরে নিয়ে আসার কথাটা শুনে সিক্ত হেসে ফেলে। অন্তির স্নিগ্ধতা মাখানো চাহনিটা চোখে ভেসে উঠতে নেহেরিসের নাকে আলতো করে চুমু এঁকে দিয়ে বলে, দ্য বার্ড ইজ ভেরি ক্লিয়ার। এখানে হবে ক্লেভার। দ্য বার্ড ইজ ভেরি ক্লেভার, বাট আই থিঙ্ক আই ক্যান হ্যান্ডেল ইট। ডু ইউ রিয়েলি অন্না সি হার? অফকোর্স। তো তুমি পাখিটাকে নিয়ে আসবে। আমি ওকে বাসায় নিয়ে গিয়ে আমার পিয়ানোর খাঁচায় রেখে দিব। ওকে? নট ওকে মামা। ওর পাখিটাকে তোমরা জাস্ট দেখবে, আদর করবে, নিজেদের কাছে রাখার পারমিশন আমি দিব না। নেহেরিস মামার কথা শুনে চোখ দুটো শুরু করে ফেলে। নরম দু হাত দিয়ে সিক্তের গাল চেপে ধরে বলে, কেন কেন পারমিশন দিবে না তুমি? সিক্ত নেহেরিসের মাথার সঙ্গে মাথা ঠেকায়, চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বলে, বিকজ ওই পাখিটা আমার কাছে শুধুই থাকবে সে। তাকে আমি কারো কাছে শেয়ার করতে পারবো না। তোমার কি খাঁচা আছে? আছে। কোথায়? আমার খাঁচাটা ম্যাজিক্যাল একটা খাঁচা। এটা শুধু ওই চড়ুই পাখিটাই দেখতে পাবে, তাছাড়া কেউ দেখতে পাবে না। আমিও না, তুমিও না। 5 বছর বয়সী বাচ্চাটা ব্যাপক দুশ্চিন্তায় পড়ে যায় মামার উত্তরে। স্কুলের গল্প করতে এসে সে হারিয়ে যায় চড়ুই পাখিটার মাঝে। বয়সের চেয়ে বেশ বুদ্ধিমতী হওয়ার কারণে ছোট মস্তিষ্কে বেড়ে যায় চাপ। এ কেমন পাখি যে পাখির খাঁচা সে দেখতে পাবে না, শুধু মামা আর তার পাখি দেখতে পাবে? সত্যি কি ম্যাজিক্যাল কিছু? বিস্তৃত লিভিং রুমের অপর পাশে সোফা হতে মেয়েদের গল্প আড্ডার গুঞ্জন ভেসে আসছে, যেখানে চলছে সংসার গল্পের আলাপন, হাসাহাসি। নিজেদের কর্মজগৎ উপস্থাপিত করতে ভীষণ ব্যস্ত তারা। কাচের লম্বা ফুলদানিটার আড়ালে ডিবানের এক কোণে চুপিসারে বসে আছে জুথি। হাতে ফোন থাকলেও আড়ষ্ট চাহনি তার অদূরে সাদা টি শার্ট পরনের সুদর্শন পুরুষটির দিকে। একটু পরপরই চক্ষু যুগল পরক করে আসছে সেদিকে। নিবিয়ান তো দেখছি বেশ গোলাপি। কানের কাছে রাইসার পিসপিসিয়ে মৃদু আওয়াজ পেতেই ততক্ষণে চোখ সরিয়ে আনে জুথি। এখানে হবে তৎক্ষণাৎ। ফোনের দিকে দৃষ্টি রেখে নিজের ভাব গাম্ভীর্যের ধারা বজায় রেখে বলে, হঠাৎ এই কথা রাইসা? আগ্রহ চিত্তে জুথির গা ঘেঁষে বসে, আশেপাশে নজর বুলিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, বাবা মেবি একবার বলেছিল উনি বেশ রাগী, মুখে হাসি কমই দেখা যায়, আবার ফ্র্যাঙ্কলি কথাবার্তাও বলে না। বাট এখন তো পুরো আলাদা চিত্রপট দেখতে পাচ্ছি। বাচ্চাটার সাথে একদম ফ্রেশ মুডে হেসে দুলে কথা বলছে। ভেরি সিম্পল। এটা তার প্রফেশনাল জায়গা নয় যে গ্র্যাভিটি বজায় রেখে চলবে। ফ্যামিলি পার্সনদের সামনে তারা অলওয়েজ সফট হার্টেড হয়ে থাকে। জেন্টেল সোল, অলসো হট অ্যান্ড স্পাইসি। উদ্ভট বিশেষণে জুথি চোখ পাকিয়ে তাকায় রাইসার দিকে, আর চোখে নজর বুলিয়ে গলা ভারী করে বলে, বেশি পেকে যাচ্ছিস তুই। এই বয়সে এসেই হট অ্যান্ড স্পাইসি বলা শিখে গেছিস না? ইস, রেগে যাচ্ছ কেন আপি? খারাপ কি বলেছি? নেবিয়ানদের সাথে একদম ঠিকঠাক যায়। আবার মামিকে বলবো? রাইসা জুথির হুমকিতে দীর্ঘশ্বাস ফেলে বলে, দীর্ঘশ্বাস ফেলে সরে যায়। নিস্তেজ গলায় বলে, তুমি যদি ওনাকে না লাইক করতে, বাবাকে বলে আমি নিজের জন্য সেটিং করিয়ে নিতাম। সকালে বিকেলে সুর টেনে টেনে বলতাম, ইউ আর হট অ্যান্ড স্পাইসি রাইসা। ওকে ওকে, নাও বলবো না, তুমিই বলো। আলাপনের মাঝে দুপনির খুনসুটিতে নজর পড়ে মিসেস আদিবা সহ অন্য সবার। মনোযোগ সরে আসে তাদের দিকে। জুথির মা মিসেস জেসমিন হাসি মুখে জিজ্ঞেস করেন, কি হয়েছে দুজনের? তোমার মেয়ে
ইউনিভার্সিটির টিচার হয়ে অ্যাটিটিউড দেখাচ্ছে পুফি। সত্যি? জুথি রাইসার দিকে তাকিয়ে মনে মনে রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে শান্ত গলায় বলে, ও এমনি বলেছে মামুনি। দুজনের মধ্যে বেশ মিল বুঝি দেখে বুঝবার উপায় নেই কাজিন, আপন বোনের মতো দুজনের ভাব। মিসেস আদিবার কথায় রাইসার মামুনি মিসেস আতিয়া প্রফুল্ল গলায় বলে, আমার জুথি মায়ের মতো মেয়ে হলে এমনটাই হবে আফা। এত লক্ষ্মী একটা বাচ্চা। আমার মেয়ের সমস্ত দুষ্টুমি আপন বড় বোনের মতো সামাল দেয়। কোনো অভিযোগ নেই তার। বাহ, খুব ভালো। সব দিক দিয়েই দেখি বেশ ভীষণ এক্সপার্ট। হ্যাঁ, পড়াশোনা, বিহেভিয়ার, রান্নাবান্না সব কিছুতে সে ফার্স্ট ক্লাস। ফার্স্ট রান্নাবান্নাতেও অবভিয়াসলি। প্রত্যেকে উইকেন্ডে তো আমরা মুখিয়ে থাকি কখনো রান্না খাবো। এত মজার মজার ডিশ সে তৈরি করে। স্টার্টার থেকে মেইন কোর্স সব এক হাতে করে। ভাবি বা আমাকে তো কিচেনে ঘেঁষতেই দেয় না। পড়াশোনার পাশাপাশি এত কিছু কিভাবে? এই কারণে জুথিকে আমার অলরাউন্ডার বলি আমরা। মামুনি প্লিজ। জুথি লজ্জা পায় এত গুণগান শুনে। মিসেস আদিবার নরম চাহনিতে সে দৃষ্টি নামিয়ে ফেলে। ঠোঁটের কোণে ঈষৎ হাসি রেখে আঙুল কচলাতে থাকে আনমনে। অন্যদিকে মিসেস আদিবা জুথির হতে দৃষ্টি সরিয়ে এক পলক আনিশার দিকে তাকান। আনিশা মায়ের চাহনি দেখা মাত্র দম টেনে অন্য পাশে ঘাড় ঘুরিয়ে নেয়। তার মায়ের তাকানোর এই উদ্দেশ্য সে জানে। কোনো মেয়ের পড়াশোনা, রান্নাবান্নার গুণগান একসাথে শুনলেই সে হতাশ শুরু করে। কেননা নিজের মেয়ে রান্নাবান্না, ঘরোয়া কাজে একদম পারদর্শী না। শাশুড়ি মায়ের অতি আদরে একমাত্র পুত্রবধূ হওয়ার কারণে বিয়ের 6 বছরের মাথাতেও সে এই বিশেষ গুণটা নিজের মধ্যে আনতে পারেনি। এ নিয়ে তার এবং তার শাশুড়ি মায়ের কোনো আক্ষেপ না থাকলেও এক আকাশ পরিমাণ আক্ষেপ তার মায়ের। নিশ্চিত এই নিয়ে পরে তিনি কথা শোনাবেন। এমন মেয়ে ভাগ্যগুণে পেতে হয়। আপনি তো দেখেছি বেশ ভাগ্যবতী মা। মেয়ের হাতের রান্নাও খেতে পারছেন। মিসেস আদিবার কণ্ঠে হতাশার সুর টের পেতেই আনিশা হালকা কেশে উঠে পড়ে। এলোমেলো ভঙ্গিতে দাঁড়িয়ে মিষ্টি কণ্ঠে বলে, নেহেরিশকে ডিনার করিয়ে দেই, অনেক রাত হয়েছে। মিসেস আদিবা মেয়ের কেটে পড়া দেখে অন্তরালে দীর্ঘশ্বাস ফেলে হাসি মুখে জুথির থুতনিতে হাত রাখেন। কোমল গলায় বলেন, ভার্সিটির লেকচারার হয়েও এত সুন্দর সাংসারিক জ্ঞানবুদ্ধি দেখে আশ্চর্য না হয়ে পারছি না মামুনি। আনম্যারিড হয়েই এত কিছু শিখে ফেলেছ, ম্যারিড হলে তো কথাই নেই। জুথির গা বেয়ে শিহরণ নেমে যায়। বুকের ভিতর ধুক ধুক আওয়াজ হতে থাকে। অতিশয় লজ্জায় আবরণ ছেড়ে সামান্য মাথা তুলে নরম গলায় বলে, দোয়া করবেন আন্টি আমার জন্য? অবশ্যই মামুনি, তোমার জন্য সবসময় দোয়া থাকবে। আমার ভাগ্নি যে ঘরে যাবে সেই ঘর নিশ্চিত আলোকিত হয়ে যাবে। সত্যি তাই। এমনই মেয়ে তো আমরা আমাদের ছেলের জন্য চাই। মিসেস আদিবার মুখ হতে কথাটা বের হতে না হতেই আড়ালে আবডালে রাইসা পেছন হতে চিমটি কাটে জুথির হাতে। জুথি লাল হয়ে যাওয়া মুখটা তুলে তাকাতেই রাইসা ভ্রু নাচিয়ে চুপিসারে হেসে ওঠে। ইশারা ইঙ্গিতে কিছু একটা বুঝাতেই জুথি লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নেয়। আচ্ছা, অনেক গল্প আড্ডা হলো, এবার ডিনার করবেন চলুন। আজকে কিন্তু থাকতেই হবে আমাদের বাসায়, ছাড়ছি না। মিসেস জেসমিন মৃদু হেসে বলেন, আজকে না হোক অন্য কোনো দিন অবশ্যই থাকবো। জুথির চাচু চাচিমা অপেক্ষায় আছেন। কোনো সমস্যা নেই, আমার এখানে 2 দিন, তারপর যাবেন? আচ্ছা, সময় তো আরও অনেক রয়েছে। আমাদের তো এখন আর শুধু প্রফেশনের খাতিরে একে অপরের সাথে পরিচিত নয়, আজ থেকে আমরা রিলেটিভস হয়ে গেলাম। কি বলেন? সময়ে অসময়ে আসার অনুমতি পাবো তো? মিসেস জেসমিনের কথায় মিসেস আদিবা সহ সকলে হেসে ওঠেন। সম্মতি জানিয়ে মিসেস আদিবা জোরালো গলায় বলেন, অবশ্যই অবশ্যই, যখন মন চাইবে নির্দ্বিধায় চলে আসবেন। রাত 12:45। অপরাজিতা লজে বইছে এখন নীরবতার হাওয়া। ডিনার পার্টি শেষ করে অতিথিগণ বিদায় নিয়েছে ঘণ্টাখানিক আগে। হই হুল্লোড়, জমিয়ে আড্ডা, খানাপিনার আয়োজন দেখে মনে হচ্ছিল সত্যি কোনো উৎসব। অতিথিয়তায় তার ক্ষেত্রে জনাব ফয়সাল সাহেব এবং মিসেস আদিবা রাখেনি কোনো ত্রুটি। বিশেষ যত্নই করেছেন তাদের আপ্যায়ন।
শুনশান নিস্তব্ধতায় ঘেরা ড্রয়িং রুম। কর্নারে থাকা ইনডোর প্লাটের উপর ফ্লোর ল্যাম্পের মৃদুমন্দ আলোতে হালকা অন্ধকার কেটেছে কিছুটা। সবুজ আলোর সঙ্গে স্টাডি রুম হতে আসা ঝকঝকে আলো মিলেমিশে একাকার। বাকি সব কক্ষে লাইট অফ হয়ে এলেও সেখানে আলো জ্বলে আছে আপন ছন্দে। টেবিলে ঝুঁকে বসে আছে সিক্ত। তীক্ষ্ণ চোখ দুটো নিবদ্ধ রেখেছে তার কাজের মাঝে। ছুটির আমেজ ঘরের চার দেওয়ালে থাকলেও স্টাডি রুমটা তার কাছে একটা মিনি ওয়ার রুম। কাঠের টেবিলের উপর বিছানো বড় একটা মানচিত্র, যার উপর পেন্সিল দিয়ে সূক্ষ্ম কিছু জ্যামিতিক রেখা টানছে। এক কোণে রাখা তার ল্যাপটপ, যার স্ক্রিনে বিশেষায়িত কিছু রাডার ডেটা। হাতে থাকা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে স্যাটেলাইট ইমেজের কিছু স্পষ্ট বিন্দুর উপর ধারালো নজর বুলিয়ে যাচ্ছে সে। নেভাল ইন্টেলিজেন্সের ব্রাঞ্চে নিযুক্ত থেকে ছুটিতে থাকাকালেও সমুদ্র সীমার নিরাপত্তা বা কোনো রহস্যময় গতিবিধির চিন্তা মাথা থেকে পুরোপুরি নামিয়ে রাখা তাদের জন্য সম্ভব হয়ে ওঠে না। প্রেশার এবং কাজ দুটোর ক্ষেত্রেই সমানভাবে দায়িত্ববদ্ধ। চলমান কাজের মাঝে দরজার নব ঘোরানোর হালকা আওয়াজ কানে আসে। সিক্ত মুখ না তুললেই বুঝতে পারে কে এসেছে। তার দোরগোড়ায় চিকন মেইলি কণ্ঠ ভেসে আসে। বাবু আসবো? না। কেন বাবু? নট অ্যালাউড। আনিশা মুখ টিপে হাসে। দরজার আড়াল থেকে আবারও ধীর স্বরে বলে, সিক্ত আসবো? আসো। কাঙ্ক্ষিত অনুমতি পেতেই সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করে আনিশা। হাতে একখানা গরম কফি নিয়ে এগিয়ে এসে দাঁড়ায় সিক্তের পাশে। বাম হাতে চাট চাট করে কাটা চুলগুলোতে হাত বুলিয়ে আদুরে গলায় বলে, বাবু বলে রেগে যাও কেন বাচ্চা? তুমি তো একটা গুলোমুলো বা ঘুমাওনি কেন? তাড়িয়ে দিচ্ছ? সিক্ত চোখ তুলে তাকায় আনিশার দিকে। যৎকিঞ্চিত কপাল ভাঁজ করে ছোট করে নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায় চেয়ার হতে। বোনকে সসম্মানে বসার ইঙ্গিত দিয়ে চেয়ারটা তার দিকে ঘুরিয়ে দেয়। গম্ভীর কণ্ঠে বলে, প্লিজ বসতে পারেন আপনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আনিশা কফি হাতে চেয়ারে বসতে সিক্ত সোজা হয়ে তার সামনে দাঁড়ায়। শক্ত চোখে তাকিয়ে বলে, আপনাকে আমি একটা বিশেষ রিকোয়েস্ট করব, শুনবেন কি? বলুন, শুনছি। আই এম সিরিয়াস আফু, আই এম সিরিয়াস টু। প্লিজ এই বাবু বাবু ডাকটা বন্ধ করো। তোমার এই ডাকটার জন্য আমাকে রীতিমতো স্লেজিং সহ্য করতে হয়। বড় হয়েছি আফু, আর কত? আনিশা কফি মগে হালকা চুমুক টেনে সিক্তের দিকে তাকায়, কপাল কুঁচকে বলে, কোথায় বড় হয়েছে তুমি? আমার সামনে তো গুলুমুলু একটা বাবু দেখতে পাচ্ছি। আসো, তোমার গালটা একটু টেপে দেই। সিক্ত কপাল ভাঁজ করে চোখ বন্ধ করে নেয়। সহ্য শক্তি বাড়িয়ে চোখ খুলে অসহায় চাউনি নিক্ষেপ করে বলে, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমার আন্ডারে অনেক সেলর্স কাজ করে। আমি একটা ইউনিট পরিচালনা করি। বাই এনি চান্স কেউ যদি জানতে পারে আমি এখনও আমার ফ্যামিলি পার্সনদের কাছে বাবু টাইপের কিছু, উইল মাই অনার রিমেন ইনট্যাক্ট? সবাই হাসবে। তোমার সেলররা কিভাবে জানবে তুমি আমাদের কাছে ছোট্ট একটা বাবু? বাতাসের মাধ্যমে জানবে। তুমি যেভাবে হুটহাট সবার সামনে বাবু বাবু বলে ডাকো, একদিন পুরো বিশ্বই জেনে যাবে। তো আমার দোষ কি? তুমি ছোট, তোমাকে বাবু বলবো না? বড় হও আগে, বড় হলে আর বলবো না। সিক্ত ঠোঁটে ঠোঁট চেপে নিস্পৃহ কণ্ঠে বলে, আর কত বড় হব? লম্বা হতে বলছো আরও? অথচ কেউ একজন আমাকে বলে আমি শালগাছ। আনিশা কফি খেতে খেতে সরু চোখে কেউ একটা শব্দটা মার্ক করে ফেলে। ভ্রু নাচিয়ে বলে, কেউ একজন মানে? তোমার এখন না জানলেও চলবে। আমি যেটা বলছি সেটাতে আগে ফোকাস করো। জি বলো, শুনছি। আপু প্লিজ নেহেরিশকে বাবু বলে ডাকো। আমাকে কেন? দুদিন পর বিয়ে করলে আমারই তো বাবু হবে। তখন কি বলবে? তখন বাবুর ছোট বাবু বলবো। সিক্ত নিরুত্তর হয়ে বোনের দিকে চেয়ে থাকে। ট্রাউজারের পকেটে দুহাত ঢুকিয়ে সিঙ্গেল সোপাটায় গা এলিয়ে দেয়। শক্ত গলায় বলে, তোমাকে আমি কখনোই রাঙ্গামাটিতে ইনভাইট করবো না। এত বড় পানিশমেন্ট দিবে? এটা তো নর্মাল একটা পানিশমেন্ট। বড় আর কোথায়? আনিশা কফি মগ হতে শেষ চুমুক টেনে টেবিলে রেখে বলে, ঠিকঠাক হয়ে বসে নিজেকে গুটিয়ে
গুটিয়ে গুছিয়ে মুখ লটকে বলে, তোমার কারণে আজকে আমি বকা খেয়েছি সিক্ত। আমি কি করেছি? কি দরকার ছিল এত গুণবতী রূপবতী অ্যাডভান্স বান্ধবীকে বাসায় ইনভাইট করার? যুথির গুণগান শুনে মা আমাকে অনেক বকেছে, এত এত কথা শুনিয়েছে। আমি বুঝি না, আমি কাজবাজ পারি না, এতে আমার শাশুড়ি মায়ের কোনো সমস্যা নেই। তোমার মায়ের এত কেন সমস্যা হয়? তোমার মাকে বলে দিবে আমাকে যেন মোটেও না বকে, তা না হলে এই অপরাজিতা লজে আমি আর কখনোই আসবো না। সিক্ত হৃদয় বাঁকিয়ে আনিশার এক নাগাড়ে কথাগুলো শুনে পুরোশালী ভরাট কণ্ঠস্বর উন্মুক্ত করে বলে, যুথি আমার বান্ধবী হবে কেন? ও আমার স্যারের মেয়ে, আর ওদের ফুল ফ্যামিলিকেই ইনভাইট করা হয়েছে, আলাদা করে কাউকে নয়। যেটাই হোক না কেন, এত জ্ঞানীগুণী মেয়েকে এই বাসায় আনা মোটেও উচিত হয়নি। আরে বাবা, তুমি ভার্সিটির লেকচারার হয়েছো, এনাফ, যাও। তোমার কেন স্ট্যাটার মেইন কোর্স পেইন কোর্স জানতে হবে? আমার মতো এসব না জানা মেয়েদের কাছে কি এগুলো অপমান নয়? সিক্ত পকেট হতে হাতঘড়ি বের করে সময় দেখে নেয় এক নজর, গমগমে গলায় বলে, রাত 1টা বাজে আপু, এসব তুমি ভাইয়াকে শোনাতে পারো? সে তার শাশুড়ি মায়ের সাথে বাকযুদ্ধ করে তার বউকে অপমানের হাত থেকে রক্ষা করতে পারে। আমি এই ক্ষেত্রে কোনো সলিউশন দিতে পারছি না, সরি। আমার এ বিষয়ে কোনো ধারণা নেই। আমার হিউজ কাজ, এগুলো কমপ্লিট করতে হবে। আমি যেটা বললাম সেটাও শুনবা না? সো আর কোনো কথাও বলতে চাই না। আনিশা টেবিলের উপরে রাখা ডিক্রিস পশন টুল ফাইল হাবিজাবির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলে, এসেছো তো ছুটিতে? এত কাজ কেন তোমার? আর তোমার স্যাররাও তো খোশ মেজাজেই আছেন, সেই সাথে আজকে অঘোষিত আত্মীয় হয়ে গেল। এত চাপ নিচ্ছ কেন? সিক্ত মৃদু হেসে এগিয়ে এসে ল্যাপটপ বন্ধ করে ড্রয়ার খুলে দ্রুত হাতে ছোট্ট ছোট্ট নোট আর ক্যালকুলেটরটা ভেতরে রেখে দেয়। মানচিত্রটা পাস করতে করতে বলে, সোশ্যাল লাইফ আর প্রফেশনাল লাইফ অনেক পার্থক্য থাকে। ইউনিফর্ম পরার পর স্বঘোষিত অঘোষিত আত্মীয় বলতে কিছুই থাকে না, শুধু কমান্ড আর কমান্ড। তোমাদের এত কঠিন কঠিন কাজের দিকে তাকাতেই আমার দম বন্ধ লাগে। এনিওয়ে, তোমার স্যারের ইনভাইটে কালকে গিয়ে তাহলে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। বলেছো যেহেতু যেতে তো হবেই। আনিশা মৃদুভাবে মাথা নাড়িয়ে সায় জানায়, কিছু একটা ভাবনা করে প্রফুল্ল গলায় বলে, তোমার তাকেও সঙ্গে নিয়ে আসতে পারো। কিন্তু সিক্ত, উই হ্যাভ নো প্রবলেম, বাট আই হ্যাভ এ প্রবলেম। হোয়াটস দ্যাট? এখন বলা যাবে না। আনিশা ঠোঁট চেপে মৃদু হেসে বলে, তার মানে তুমি বলতে চাইছো সে তোমাকে পাত্তা দেয় না, ম্যানেজ করতে আরও সময় লাগবে? এসব কিছুই না, কিছুই না, আবার অনেক কিছু। শোনো বাবু, ভালো একটা কথা শুনছি না। ইস, বেশি বড় হয়ে গেছো না? ছোটবেলায় বাবু না ডাকলে ভাতই খেতে না। 30 বছরের কাছাকাছি বয়স এখন আমার মাত্র। সিক্ত শক্ত চোখে তাকায় আনিশার দিকে। আনিশা নিজের ভাব গাম্ভীর্য বজায় রেখে ঠোঁট উল্টে বলে, ওকে ওকে সিক্ত, বলো, যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমাদের সাথে, বিশেষ করে মায়ের সাথে পরিচয় করিয়ে দাও। যত দেরি করবে তত সমস্যা হবে। আশেপাশে অত্যাধিক গুণবতী রূপবতী মেয়ে দেখলে সিক্ত কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে নির্বিকার ভঙ্গিতে বলে, মাকে বলবে আশেপাশে নজর না দিতে। আর দিলেও কাজ হবে না। গভীর প্রেম, গভীর হোক বা হালকা, এইগুলো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমি যাকে চয়েস করেছি সে কনস্ট্যান্ট এবং ফিক্সড। দুনিয়ার হাজার গুণবতী রূপবতী মেয়ে হলেও আমি সেদিকে ফিরে তাকানোর প্রয়োজন মনে করব না। ভাইয়ের এক রেখা কথা শুনে আনিশা চোখ বড় বড় করে চেয়ারের থেকে উঠে দাঁড়ায়। টেবিল হতে কফির মগ হাতে তুলে নিয়ে অবাক কণ্ঠে বলে, কঠিন প্রেমে আক্রান্ত হয়ে গিয়েছেও দেখছি। বাচ্চাটাকে? সিক্ত অপকটে নিরোট গলায় বলে, বাচ্চাটা একটা চড়ুই পাখি। বাফরে, চড়ুই পাখির নাম কি শুনি? অন্তি। আনিশা প্রথমে নামটা অস্পষ্ট শুনে কিছু একটা মনে মনে কপাল কুঁচকায়। দ্বিধায় মিশ্রিত কণ্ঠে বলে, কি নাম? অন্তি? সরি, অন্তি। অন্তি? অন্তি। আনিশার হাত হতে কফির মগটা শব্দ করে ফ্লোরের উপর ছিটকে পড়ে। বিস্ফোরিত নেত্রে তাকিয়ে থাকে সিক্তের পানে। এক দৃষ্টিতে সে সেকেন্ডের জন্য তার মস্তিষ্কে ক্রিয়াচালন থেমে যায়। হতবাক সুরে
ঠোঁট নাড়িয়ে বলে, প্লিজ বইলো না তুমি যাকে ভালোবাসো তার নাম সুবহানা মেহবুব অন্তি, বাবা নওশাদ চৌধুরী, বাসা বসুন্ধরা ডি ব্লক। যার সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছিল সে যে বিয়ের দিন পালিয়ে গিয়েছিল। সিক্ত দু হাতে বুকের সাথে বাজ করে নির্বিকার চিত্তে সায় জানায়, ধীর স্থির গলায় বলে, তোমার কনসেপ্ট ঠিক পথেই আছে অন্তি। কীভাবে সিক্ত? ম্যাটার্স অফ দ্য হার্ট। কিন্তু অন্তি, ও মাই গড, এত হাইপার হচ্ছ কেন তুমি? আনিশা শুকনো ঠোঁট ভিজিয়ে জোরালো গলায় বলে, ওর তো অন্য কোথাও অ্যাফেয়ার আছে। এটা কিভাবে সম্ভব? অসম্ভব কিছুই দেখছি না। কিন্তু তুমি সত্যি ভালোবাসো অন্তিকে? তোমার মনে হয় আপু আমি সেনসিটিভ একটা ইস্যু নিয়ে ফান করতে যাব? মোটেও না। তাহলে প্লিজ নর্মাল হও। আনিশা ফ্লোর হতে কফির মগটা তোলার জন্য উদ্যত হতে সিক্ত তাকে থামিয়ে দিয়ে নিচে তুলে দেয়। শীতল চোখে তাকিয়ে বলে, এখন ঘুমাতে যাও। ঠিকঠাক ঘুম না হলেও মানুষ সব কিছুতে নার্ভাস ফিল করে। আই এম টোটালি ওকে। নার্ভাস ফিল করছি না। হুট করে ঝড় এসে ডিফেন্ড করাটা একটু কঠিন। ঝড় থেমেছে। আনিশা কক্ষ হতে বের হওয়ার জন্য পা বাড়ায়। এক নজর পিছু ঘুরে বলে, বাট একটা কথা। সিক্ত নিজ চেয়ারে বসে ল্যাপটপটা ফের চালু করতে করতে গম্ভীর কণ্ঠে বলে, শুনছি বলো। মাকে যখন অন্তির কথা জানাবে তখন বাইরে অ্যাম্বুলেন্স আগে থেকে রেডি করে রাখবে। ডেফিনেটলি মা অন্তির কথা শোনা মাত্র প্রেশার ফল করে মাথা ঘুরে পড়ে যাবে। ঝুঁকি এড়াতে হসপিটাল মোস্ট রিকমেন্ডেড একটা প্লেস হবে আই থিঙ্ক। সিক্ত ল্যাপটপের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আনিশার কথা শোনে। অতঃপর ঠোঁটের কোণে মৃদু হাসির রেশ ফুটে ওঠে তার। নিজ কাজে মনোযোগ দিতে দিতে বলে, গুড নাইট স্যার, আপনার সাথে একজন দেখা করার জন্য নিচে অপেক্ষা করছে। কে এসেছে? একজন অল্প বয়সী ছেলে। নাম কি? জি, জিজ্ঞেস করা হয়নি স্যার। নওশাদ সাহেব গরম চায়ে চুমুক টেনে কপাল ভাঁজ করে ফেলেন। পত্রিকা হতে চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, তোমাকে সিকিউরিটি গার্ড হিসেবে রাখা তো দেখছি রিস্ক। নাম ঠিকানা না শুনেই আমাকে জানাতে এসেছ? দারোয়ান খোরশেদ কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে ধীর গলায় বলে, স্যার উনি বলেছেন আপনার পরিচিত। পরিচিত আমার? জি স্যার। নওশাদ সাহেব অন্তির ঘরের দিকে এক নজর তাকিয়ে কিছু একটা ভেবে বলেন, আচ্ছা উপরে পাঠিয়ে দাও। খোরশেদ তো অনুমতি পাওয়া মাত্র চলে যায় অপেক্ষারত ব্যক্তিকে ডাকতে। নওশাদ সাহেব চোখে চশমা ঠিক করে ফের সকালের পেপারে মনোযোগ দিতেই মিসেস মিথিলা হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে পাশে বসেন তার। পায়ের ওপর পা তুলে খোরশেদের যাওয়ার পানে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কে এসেছে? খোরশেদ বলল, আমার পরিচিত, বাট নাম ঠিকানা বলতে পারছি না। তোমার পরিচিত তো অসংখ্য মানুষ, এভাবে উপরে আসার পারমিশন দেওয়াটা কি ঠিক হয়েছে? আচ্ছা দেখি কে। মিনিট দুয়েক ব্যয় হতেই দরজার সম্মুখে এসে দাঁড়ায় সেই পরিচিত ব্যক্তি। জড়সড় ভাবভঙ্গিতে আসামাত্র কণ্ঠ বাড়িয়ে সালাম প্রদান করেন। নওশাদ সাহেব মিথিলা একই সাথে চোখ তুলে তাকান। পরিচিত ব্যক্তিকে অর্ধপরিচিত মনে হতেই নওশাদ সাহেবের কপালে ভাঁজ গাঢ় হয়। সালামের উত্তর নিয়ে ভেতরে আসতে বলেন। শাওন চোয়ালের হাসি ঝুলিয়ে ভেতরে প্রবেশ করে। তার মুখরেখা দেখে মনে হয় যেন অতি পরিচিত কারো বাসায় দাওয়াত খেতে এসেছে। নওশাদ সাহেব সবার বসার ইঙ্গিত করা মাত্র ধপ করে সোফায় বসে হাসি খুশি মুখে বলে, কেমন আছেন আঙ্কেল? ভালো। তুমি চেনো কে? জি, আমার নাম শাওন। সেদিন আপনার অফিসে গিয়েছিলাম আপনার সাথে দেখা করতে। কিন্তু ও আচ্ছা, এবার চিনতে পেরেছি। হঠাৎ সকাল সকাল কী ব্যাপার? একটু দরকার এসেছি। নওশাদ সাহেব দরকার কথাটা শুনে হাত হতে পেপার সরিয়ে রেখে দেন। স্ত্রীর প্রশ্নাত্মক দৃষ্টি দেখিয়ে আড়ষ্ট কণ্ঠে বলেন, অন্তির সাথে? পুরো বাক্য শেষ করার আগে বিদ্রূপ চাহনিতে মিসেস মিথিলা মাথা নাড়িয়ে ক্রূর হাসি হাসেন। কফিতে চুমুক দিয়ে ধীর গলায় বলেন, বুঝতে পেরেছি। তা কি দরকার এসেছো তুমি? শাওন মিসেস মিথিলার প্রশ্ন করা মাত্র ঠোঁটের আগায় প্রস্তুত করে রাখা উত্তর উগড়ে দেয়। কণ্ঠ নামিয়ে বলেন, আন্টি অন্তির সাথে আমার যে একটা সম্পর্ক রয়েছে এটা হয়তো আপনারা জানেন। সেটা নিয়েই আর কি কথা বলতে এসেছি। তোমাদের সম্পর্ক এখনও আছে? হ্যাঁ আছে তো, থাকবে না কেন? মিসেস মিথিলা তড়িৎ চোখে নওশাদ সাহেবের দিকে তাকায়, সরু কণ্ঠে বলেন,
তোমার গুণধর মেয়ে, তার মানে তোমাকে মিথ্যে বলেছে? ছি। নওশাদ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। থমথমে মুখরেখায় সামনের দিকে তাকিয়ে বলে, অন্তি বলেছে তুমি ওকে ঠকিয়েছ। তোমার সাথে ওর আর কোনো সম্পর্ক নেই। দুই কথা বলছো কেন আঙ্কেল? তেমন কিছুই না। অন্তি এসব আমার উপর রাগ করে বলেছে। আসলে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আর এই কারণে আর কি। তো এখন কি দরকার? শাওন শুকনো ঢোক গিলে নিজেকে সামলায়, আশেপাশে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে নিরেট গলায় বলে, আঙ্কেল আমি অন্তিকে বিয়ে করতে চাই। সরাসরি বিয়ের প্রস্তাবে নওশাদ সাহেবের মুখভঙ্গি খানিকটা পরিবর্তন হয়ে এলেও মিসেস মিথিলার ক্ষেত্রে সেরকম কোনো পরিবর্তন দেখা দেয় না। বরং শাওনের আপাদমস্তক দেখে তিক্ত হাসেন সে। বিয়ে? জি আঙ্কেল, আমি অন্তিকে বিয়ে করতে চাই। আমি ওকে খুব ভালোবাসি। তোমার প্রফেশন কি? প্রফেশনের কথা শুনে শাওনের মনে জ্বলন্ত প্রদীপ নিবু নিবু হয়ে আসে। তার প্রফেশন দীর্ঘকাল যাবৎ হতে বেকার পদে অন্তর্ভুক্ত, কিন্তু সারা দুনিয়া রুটিয়ে রেখেছে। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বেশ বড়সড় পদে নিযুক্ত আছে। অন্তিকেও একই কথা বলেছিল সে, কিন্তু পুরোটাই মিথ্যার জালে পেঁচানো। মনে মনে সে কথা সাজিয়ে নেয়, সেই সাথে বাঁকা হাসি দিয়ে নিজেকে চাপিয়ে বুঝ দেয়, প্রফেশন দিয়ে আর কি হবে। অন্তিকে কোনো মতো বিয়ে করতে পারলে তো লাইফ সেটেল একদম। এই বাড়ির অর্ধেক মালিকও হয়ে যাবে একসাথে। শ্বশুরের টাকা বসে বসে খাবে, আর কি লাগে। লোভে চোখ দুটো তার চকচক করে ওঠে। নিজেকে সামলিয়ে চিরস্থির গলায় বলে, জি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছি আমি বর্তমানে। মাল্টি ন্যাশনাল কোম্পানি? কি পদে? পিয়ন টিয়ন নাকি? নওশাদ সাহেবের অবজ্ঞ মিশ্রিত কথায় শাওন হতভম্ব দৃষ্টিতে তাকায়। মনে মনে কয়েকটা গালি ছুড়ে দেয় তাকে। মিসেস মিথিলা ব্যঙ্গাত্মক হেসে বলেন, কি বলছো তুমি? এভাবে বলে নাকি কেউ? হোক পিয়ন, সমস্যা কি? হ্যাঁ, তোমার মেয়ের জন্য এটাই তো অনেক। নিজের মেয়ের দিকটা আগে দেখো, তারপর কোম্পানির মালিক খুঁজতেই আসো। তাই বলে মিসেস মিথিলার মুখরেখা এক লহমায় পরিবর্তন হয়ে যায়। দাঁতে দাঁত চেপে নওশাদ সাহেবের কানের কাছে ধীরে ধীরে বলে, বেশ বোঝো না, হ্যাঁ? অতিরিক্ত দাম দেখাতে আসবে না বলে দিলাম। টু বি অনেস্ট, যে মেয়ে তোমার, ওর জন্য তো পিয়ন মানানসই নয়। সেদে এসেছে, রাজি হয়ে যাও, নয়তো আজীবন ঘরে ধরে রাখতে হবে। কেউ বিয়ে করবে না তোমার মেয়েকে। নওশাদ সাহেব স্ত্রীর তেজি কণ্ঠস্বরে দমে যায়। নিজের মতামত অগ্রাহ্য করতে নেন না এক সেকেন্ড সময়। ভারী গলায় বলেন, আচ্ছা অন্তিকে ডাকি তাহলে। মিসেস মিথিলা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে শাওনের দিকে এক পলক তাকিয়ে বলে, অন্তিকে ডাকতে হবে কেন? ও কি বুঝে এসেছে? ও কি বুঝে এসবের? তার চেয়ে বরং শাওনের সাথে কথা বলে ঠিকঠাক করে নাও, তাতেই হবে। দুজনের হতে সম্মতির আভাস পেতেই শাওন বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলে। দুঃস্বপ্নেও ভাবতে পারেনি এত তাড়াতাড়ি অন্তির মা বাবা বিয়ের জন্য রাজি হয়ে যাবে। সে তো ভেবেছিল মাল মশলা মাখিয়ে নাটক অভিনয় করে অতঃপর রাজি করাতে হবে। এতে দু ফোঁটা চোখের পানি গড়ালেও অস্বাভাবিক কিছু নয়। আঙ্কেল, আমি কি পজিটিভ ধরে নিব? নওশাদ সাহেব মুখ খোলার আগেই মিসেস মিথিলা চতুর গলায় বলেন, তোমরা যেহেতু একে অপরকে ভালোবাসো, তাই আপত্তি জানানোর প্রয়োজন বোধ করছি না। তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। নিজ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো, ফিরিয়ে দিই কী করে বলো? ধন্যবাদ আন্টি। আমি জানতাম আপনারা রাজি হবেন। আপনাদের দুজন ঠিক মেনে নিবেনই। মেনে না নিয়ে আর উপায় কি? তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে তুমি অন্তিকে খুব ভালোবাসো। শাওন দিবা স্বপ্নে এই বাড়ির মালিক হওয়ার খুশিতে মেতে উঠলেও নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। সুস্থির গলায় বলে, তাহলে বিয়ে ডেট কবে কি? নওশাদ সাহেব চোখ হতে চশমা খুলে গণিতের সময় দেখে বলেন, কালকে আমার অফিসে এসো। কাল কথা হবে এই নিয়ে। আর হ্যাঁ, তোমার গার্ডিয়ানকে নিয়ে আসবে অবশ্যই। জি আঙ্কেল। শন বসা ছেড়ে দাঁড়িয়ে পড়ে। সম্ভ্রম চিত্তে সালাম জানিয়ে একরাশ স্বপ্নকে ঝুলিয়ে ভরে বিদায় নেয় তাদের হতে। অন্যদিকে মিসেস মিথিলা কফিতে চুমুক টেনে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে, যে নিঃশ্বাসে স্পষ্ট প্রতীয়মান হয় অবশেষে সংসার হতে ঝামেলা দূর হতে যাচ্ছে। 1 আগস্ট বিকেল 4টা। যমুনা ফিউচার পার্কের প্রায় অর্ধেকটা ঘুরে ফিরে অবশেষে আজকের মতো শপিং করা শেষ। দু হাতে মোট 5টা শপিং ব্যাগ ঝুলিয়ে খালামণির পিছু পিছু হেঁটে যাচ্ছে অন্তি। চোখে মুখে তার বিন্দু বিন্দু ঘামের কণা লেপে আছে। ঝরঝরে চুলগুলো হাঁটার তালে তালে ধুলে চলছে নিত্যচন্দে। বলা চলে
সাইকির শপিং ব্যাগ এখানে হবে ক্যারি করার সহযোগী সে যেদিনই সাইকি শপিং করবে সেদিন মনস্থির করে সেদিনই এই চঞ্চল পাখিটা উড়ে উড়ে আসে। খালামণিকে ব্যাগ ক্যারি করে দেওয়ার বিনিময়ে সে লাভ করে মূল্যবান গিফট। হতে পারে সেটা টপ, স্কার্ফ কিংবা আনলিমিটেড ফাস্ট ফুড। এতেই মহাখুশি সে। যদিও বাবার অগাধ টাকা তার বেসিক নিডসগুলো খুব সুন্দর ফুলফিল হয়, তবুও এই সুযোগটা সে হাতছাড়া করে না। খালামণি অনেক যত্ন আদরে বকাবকি করে জিনিসগুলো কিনে দেয়, একসাথে খাবার খায়। তৃপ্তিটা সে বাবার টাকার মনের মধ্যে কোনো রকম তৃপ্তি খুঁজে পায় না। তাই তো সাইকি মাঝে মাঝে হাজার বকলেও সঙ্গে নিতে না চাইলেও পিছু ছাড়ে না। তবে মুখ ফুটে এটাও বলতে পারে না, তোমরা ভালোবেসে যে জিনিসগুলো দাও সেগুলো আমি পরিতৃপ্তি খুঁজে পাই, আমার ভীষণ ভালো লাগে। হোক সেটা 1 টাকার জিনিস কিংবা 100 টাকার জিনিস, এই স্নেহটুকুর মূল্য যে অনেক বেশি। বাবার হাজার টাকার মাঝে আমি কোনো সুখ পাই না, আমার দম বন্ধ লাগে, সব কিছু যান্ত্রিক লাগে। বাবা কখনো আমাকে নিজ হাতে কিছু কিনে দেয় না, ভালোবেসে কখনো একটা সুতোও গিফট করে না, শুধু টাকার অঙ্ক বুঝিয়ে দিয়ে চলে যায়। বলো এরপরে আমি কি আর পিছু ছাড়তে পারি তোমাদের? অন্তি কথাগুলো ভাবতে ভাবতে নিজ মনে মৃদু হেসে ওঠে। জন্মছাড়া মেয়ে তার অন্তরালের অনুভূতির প্রকাশ করতে ভীষণ দুর্বল, সেই সাথে ভেতরটা উন্মুক্ত করতে চরম বিরোধী। অথচ সবার সামনে দুঃখ লুকিয়ে মিষ্টি দুষ্ট প্রতিচ্ছবি আঁকতে বেশ পারদর্শী। 2 ঘন্টার কাছাকাছি হাঁটাহাঁটি শেষে উদ্দেশ্য এবার গার্লিক অ্যান্ড জিঞ্জার রেস্টুরেন্টের দিকে। আজকে শপিং ব্যাগ ক্যারি করার জন্য খালামণি অফার করেছে তাকে আনলিমিটেড ফাস্ট ফুড। এখানেই খাবি নাকি পার্সেল করে নিয়ে যাবি বাসায়? পার্সেল করে নিয়ে যাব, নানুর সাথে একসাথে খাবো। নানু এগুলো খাবে, আমি খাইয়ে দিলেই খাবে। যে মেয়ে নিজেই 2 হাত ছাড়িয়ে খায় সে নাকি খাইয়ে দিবে? চামচ দিয়ে খাইয়ে দিব তো। সাইকি ঠোঁট পুড়ে নিঃশ্বাস ছেড়ে বলে, দিও। তোমার নানু কন্টিনেন্টাল ফুডস দেখলেই চিৎকার করে উঠবে। যখনই দেখবে তখনই মুখ চেপে ধরে বলবো, কুল নানু কুল, চিৎকার করো না, ইয়াম্মি খাবার তো, একবার টেস্ট করে দেখো। না খেতে চাইলে জোর করে খাইয়ে দিব। নানু এত মজার খাবার খেয়ে হুঁশ হারিয়ে ফেলবে। খালি দুষ্ট বুদ্ধি, তাই না? সাইকির চোখ পাকানো দেখে অন্তি খিলখিল করে হেসে ওঠে। মনের মধ্যে রং বেরঙের প্রজাপতি উড়িয়ে আবার পিছু ধরে খালামণির। কিন্তু ফুড কোর্টে প্রবেশের আগে বেজে ওঠে সাইকির ফোন। রিসিভ করা মাত্র অপর পাশ হতে কিছু একটা বলতে সে আশেপাশে ঘাড় ঘুরিয়ে তাকায়। কাউকে খোঁজার উদ্দেশ্যে কান হতে ফোন নামিয়ে ব্যস্ত গলায় অন্তিকে বলে, একটু ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবে? কোথাও না, আসছি, তাড়াতাড়ি এসো। আচ্ছা। সাইকি তাড়াহুড়ো করে আবারও কল লাগিয়ে ছুটে যায় তার কাছে। খালামণির হঠাৎ এমন ব্যস্ততা ঠাউর করতে পারে না অন্তি। যাওয়ার পথে তাকিয়ে সে শপিং ব্যাগ সহ 2 হাত বুকের সাথে ভাঁজ করে গ্লাস রেলিং গা এলিয়ে দাঁড়ায়। আশেপাশে লোক সমাগম দেখতে দেখতে হঠাৎ তার চক্ষু স্থির হয়ে যায় কিছু দূর এক অনাকাঙ্ক্ষিত মানবকে দেখে। জনাব ইরশাদ সাহেবের ইনভাইটেশন রক্ষা করতে লাঞ্চে গার্লিক অ্যান্ড জিঞ্জার রেস্টুরেন্টে এসেছিল সিক্ত আর তার পরিবার। গল্প খাওয়া দাওয়া শেষ করতে করতে লম্বা সময় পেরিয়ে অবশেষে বের হয় সবাই, শুধুমাত্র আনিশা ব্যতীত। ফয়সাল সাহেব, মিসেস আদিবা, নেহরিস সবাই উপস্থিত হয়েছিল। আনিশা আসতে পারেনি বিশেষ কারণে, সে গিয়েছিল স্বামী শাশুড়ি সঙ্গে প্রতীক শ্বশুরালয়ের ভিটায় একদিনের সফরে। নেভি ব্লু কটন শার্ট সাথে ব্লেজ রঙের প্যান্টে একদম ফর্মাল স্টাইলে হাজির হয়েছে নেভিয়ান সাহেব। শার্টের হাতা ফোল্ড করে কোনোই অবধি গুটানো, হাতে ব্রাউন লেদার স্টাফের ঘড়ি, চুলগুলো একদম পরিপাটি করে গোছানো। সুদৃঢ় ভঙ্গিতে থাইডোর টেনে সবাই বের হওয়া অবধি দাঁড়িয়ে থাকে সে। দূর হতে এমন দৃশ্য দেখে অন্তির মনে পড়ে কোনো এক সময় শপিং মলে এভাবেই উনি তাকে সাহায্য করেছিল। সেদিন ভিড়ের কারণে চিনতে না পারলেও পরে ঠিকই বুঝেছিল লোকটি আসলে কে।
সে তাকে এভাবে ডোর টেনে ধরে রেখে যাওয়ার সুবিধা করে দিয়েছিল। সবার বের হওয়া শেষ হতেই সিক্ত তাদের সাথে হাঁটা ধরে। অপরদিকে জড়তা সংকোচতার পাহাড় ভেঙে রাইসার ঠেলাঠেলিতে যুথি এসে ঠাঁই নেয় তার পাশে। পায়ে পা পায়ে পায়ে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে থাকে পাশাপাশি। মুখে ফুটে কথা বলার নিরন্তর চেষ্টা চালায় সে। ঢাকায় আসা থেকে আজকে অবধি হাতে গোনা অল্প স্বল্প কথা হয়েছে তাদের সাথে। এখানে হবে তাদের মধ্যে, তাও সেটা ফর্মাল কথাবার্তা, একটু ফ্রি হয়ে আলাপ সলাপ করার মতো পরিবেশ এখনও গড়ে ওঠেনি সিক্ত। হাতে থাকা ফোনটা পকেটে ঢুকিয়ে দৃষ্টি উপরে তোলে। চোখের কার্নিশে কিছুটা দূরত্বে পাশ কাটিয়ে কাউকে অতিক্রম করা মুহূর্তে মস্তিষ্ক তার সজাগ বার্তা নিক্ষেপ করে। বুকের ভেতরটা আচানক ধক করে উঠেছে। সে ঘাড় ঘুরিয়ে তাকায় ডান পাশে। সরাসরি শ্রীগাল নজরে গিয়ে পড়ে তার অন্তির দিকে। সিক্তের নির্বাক চাহনি অন্তির দিকে পড়তে অন্তি মাথাটা এক পাশে সামান্য হেলিয়ে ভ্রু উঁচিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। পাশে থাকা রমণীকে উদ্দেশ্য করে সিক্তকে সপ্রতিভ নীরব টিপ্পণী কাটতে সিক্ত কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। বাম পাশে ফিরে দেখতেই জ্যোতিকে দেখতে পেয়ে বুঝতে পারে তার চঞ্চল চুড়ইয়ের রহস্যময় হাসির কারণ। অন্তিম মিসেস আদিবাবা ফয়সালের চোখে নিজেকে না ধরার দিতে সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে দাঁড়ায়। ঠোঁটে ঠোঁট টিপে চুপিসারে হেসে চলে যায় আপন মনে। এক্ষুনি আসার কথা বলে সময় পার হয়ে যায় 5 মিনিটের কাছাকাছি। অধৈর্য চপলমতি রমণী এক জায়গায় এত সময় ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে ওঠে। এদিকে ওদিকে একা একা ঘুরে ফিরে সে বিপরীত পাশের সিঁড়ির কাছে চলে যায়। লিফট থাকার কারণে সিঁড়ির কাছে মানুষ নেই বললেই চলে। পাশে সাজিয়ে সাজিয়ে মাঝারি সাইজের মার্বেল ফুলদানিতে সবুজ পাতা ঝাঁকড়া ফুল দেখতেই সে বসে পড়ে সিঁড়ির এক কোণে। শপিং ব্যাগগুলো পাশে রেখে সবুজ পাতাগুলো নেড়েচেড়ে দেখতে থাকে। নিরিবিলি চিত্তে কাটানোর সময় হঠাৎ নাকে এসে পৌঁছে পুরুষালী পরিচিত পারফিউমের সুঘ্রাণ। অন্তি হাত সবুজ পাতার উপরে থেমে যায় মুহূর্তেই, কিন্তু চক্ষু দৃষ্টি সরায় না সেখান হতে। ঠোঁটের কোণে মৌন হাসি তার লুকোচুরি খেলে। বুঝতে পারে নেবিয়ান সাহেবের জাহাজ ভিড়েছে তার নদীর কিনারে। সিক্ত অন্তির বসারত সিঁড়ির নিচের সিঁড়িটায় বসে পড়ে। হাতে থাকা বাটার স্কচ কোথে একটা বাড়িয়ে দেয় অন্তির দিকে। অন্তির দৃষ্টি কিনারায় আইসক্রিম ভেসে উঠেছে। সেই পাতা হতে দৃষ্টি সরিয়ে সামান্য কপাল ভাঁজ করে। নেবিয়ান সাহেবের হঠাৎ উপস্থিতি, সেই সাথে একদম আইসক্রিম নিয়ে হাজির হওয়াটাই অপ্রত্যাশিত ভাবনায় এসে ঠেকে। নিবে না করেও বাটার স্কচ স্নাইস দেখে লোভ সামলাতে পারে না। একজন নিজ হতে অন্তিকে তার ফেভারিট কিছু দিচ্ছে, আর সে সেটা প্রত্যাখ্যান করবে এমন দৃশ্য বিরল। প্রয়োজনে কোনো শত্রু যদি তাকে মজাদার খাবারের লোভ দেখায় সেটা সে অপকটে গ্রহণ করবে, অতঃপর মারামারি হানাহানির যোগ দিবে। সিক্তের বাড়িয়ে দেওয়া বাটার স্কচটা হাতে নিয়ে নেয় সে। কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খাওয়া শুরু করে। অন্যদিকে সিক্ত নিজেও তার হাতে থাকা বাটার স্কচটা ধীর ভঙ্গিতে খেতে খেতে সামনের দিকে দৃষ্টি রাখে। দুজনের মধ্যে চলে না কোনো প্রকার বাক্য বিনিময়। পাশ কাটিয়ে কিছু মানুষজন যাওয়া আসা করে। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ দুজন নীরব মানবিকে। এমন জায়গায় বসে থেকে আইসক্রিম খাওয়াটা বেশ অবাক লাগে তাদের চোখে। অন্তি আইসক্রিম খাওয়ার ফাঁকে ফাঁকে আর চোখে তাকিয়ে দেখে মেটিকুলাস পার্সনকে। সর্বদা সময়ের মতো টিপটাপ গুছিয়ে খাওয়ার ভঙ্গি। এত আস্তে ধীরে খাওয়া দেখে অন্তির কপাল কুঁচকে আসে। 2-3 বাইটেই তার বাটার স্কচ শেষের পথে, আর একবার বাইট দিতেই খতম। আর এই লোকের মনে হচ্ছে মাত্র খাওয়া শুরু হলো, শেষ হতে 1 বছর। এত মেথডিক্যাল ওয়ে মেনটেন করা মানুষকে দেখে আশাপথে দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বের হয় না তার। কিছুটা সময় পেরোয়। অন্তির আইসক্রিমটা শেষ হয়েছে কিছুক্ষণ আগে।
এখন চুপচাপ বসে থেকে নজর দিচ্ছে নেভিয়ান সাহেবের আইসক্রিমটার দিকে। ভেতরে ভেতরে রাগ হয় লোকটার উপর, এত ধীরে ধীরে কেউ খায় মাত্র মাঝপথে। এখন এখন যে ওনার বাটার স্কচের প্রতি তার লোভ লাগছে সেটা কিভাবে বোঝাবে? ছোট্ট বাচ্চাদের মতো একটার পর একটা চোখ বুলিয়ে যাচ্ছে, খাওয়ার জন্য মনটা আঁকুপাকু করছে। একটু আগে খাওয়া আইসক্রিমের স্বাদ মনে হচ্ছে সে ভুলে গিয়েছে। আরও একটা টেস্ট না করতে পারলে জীবন অতৃপ্ত হয়ে উঠবে। সিক্ত হাত বাড়িয়ে ঘড়িতে এক নজর বুলিয়ে উঠে পড়ে। অন্তির মুখোমুখি দাঁড়িয়ে শীতল চোখে তাকিয়ে দেখে তাকে কিছুক্ষণ। অন্তির হঠাৎ কেন জানি ভীষণ লজ্জা লাগছে। সন্তর্পণে চোখ সরিয়ে নেওয়া মুহূর্তে সিক্ত তার হাতে থাকা বাটার স্কচটা বাড়িয়ে দেয়। মৌনতায় ঘেরা শব্দহীন কথোপকথনের মাঝে প্রথম মুখ খোলে সে। সাবলীল গলায় বলে, নিতে পারো। আই থিঙ্ক খুব একটা প্রবলেম হবে না, এটাতে তোমার হওয়া উচিত, হয় না? নির্বিকার ভঙ্গিতে নেভিয়ান সাহেবের কথাটা শোনামাত্র অন্তি গা বেয়ে শিহরণ বইয়ে যায়। কান দিয়ে গরম ধোঁয়া বের হয়, শরীর জুড়ে অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়। ছাড়া রমণী লজ্জায় ভয়ে নুয়ে জড়সড় হয়ে যায়। এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করে বাটার স্কচটা সে নিজ হাতে তুলে নেয়। সিক্ত সন্তুষ্ট চিত্তে সামান্য ঝুঁকে নরম হেসে অন্তির মাথায় স্নেহমাখা হাত টেনে দেয়। ছোট্ট বাচ্চাদের মতো আদুরি ভঙ্গিতে চুলগুলো ঠিক করে দিয়ে ধীর কণ্ঠে বলে, টেক কেয়ার লিটল সুইট স্প্যারো, সি ইউ সুন। অন্তিকে রেখে সে চলে যায়, কিন্তু কাঠমূর্তি থাকা অন্তি নড়ে চড়ে না। এই লোকটার স্পর্শ, কণ্ঠের সংলগ্নতা সে বরফের ন্যায় জমে যায়। হাতে থাকা অর্ধেক আইসক্রিমটার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। নিজেকে ধাতস্থ করার প্রাণপণে লড়াইয়ের উঠে দাঁড়ানোর জন্য উদ্যত হয়, কিন্তু পাশ ফিরে তাকাতে দেখতে পায় এক গুচ্ছ পিচ রঙা গোলাপের সম্ভার, সাথে ছোট্ট একটা হলুদ রঙের চিরকুট। অন্তি অবাক হয় খানিকটা। লোকটার যাওয়ার পানে চোখ বুলিয়ে সে ততক্ষণে চিরকুটটা হাতে তুলে নেয়। ডান হাতে কাগজের ভাঁজ উন্মুক্ত করতে দেখতে পায় গোটা গোটা অক্ষরে লেখা, অনারেবল ম্যাডাম, আমার মনোযোগের বৃত্তটা খুব ছোট হয়ে এসেছে কেন্দ্রবিন্দুতে আপনি থাকার কারণে, এবং আপনার সম্মানের আশেপাশে অপ্রাসঙ্গিক অনেক কিছুই এখন নগণ্য আমার কাছে। তাই অযথা বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, নিজেকেও বিভ্রান্ত করবেন না। অলওয়েজ রিমেম্বার, ইউ আর মাই ওয়ান্স ইন এ লাইফটাইম পারসন। আই লাভ এভরি বাইট অফ ইউর চুজ। অন্তি পরপর দুবার ঠোঁট নাড়িয়ে চিরকুটটা পড়ে। শব্দগুলোর মাঝে যত্ন করে ভালোবাসার এক অপরূপ দৃশ্য হাতছানি দিয়ে ডাকে তাকে। অদরের কার্নিশে ফোটা নির্মল হাসি উপেক্ষা করে সে চিরকুটটা মুঠোবন্দি করে ফেলে। চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস টেনে বুকের ভেতরের সমস্ত গুমোটে হাওয়া বের করে দেয়। অতঃপর হাতে থাকা নেভিয়ানের সাহেবের আইসক্রিমের পানে এক পলক চেয়ে স্বচ্ছন্দে খেতে শুরু করে। কে জানে আইসক্রিমের তৃষ্ণা মেটার সঙ্গে সঙ্গে চড়ুই পাখিটার হয়তো ভালোবাসার তৃষ্ণাও মেটার পথে। অন্তি আপা, অন্তি আপা, উঠো, তোমাকে ডাকতেছে। বাসার মানুষ আইছে, ডাকে তোমারে। বারে বারে শুনতে শুনতে রুমার কপাল বেয়ে নির্নিমেষ ঘাম নেমে যায়। দুহাত কোমরে চাপিয়ে অসহায় দৃষ্টিতে ঘুমে জর্জরিত এলোমেলো কায়ার দিকে তাকিয়ে থাকে। গভীর ঘুমে আচ্ছন্ন এই রমণীকে ডেকে তুলতে তার বেশ বেগ পোহাতে হচ্ছে। এদিকে না ডেকে তুললেও তো উপায় নেই। বড় সাহেব কড়া গলায় বলে দিয়েছেন তাড়াতাড়ি ড্রয়িং রুমে পাঠিয়ে দিতে। অন্তি আপা, শোনো, ও অন্তি আপা। কানের কাছে জোরালো ধ্বনিতে অন্তির চোখ জোড়া আদো আদো করে খুলে যায়। কপাল ভাঁজ করে ঘুমে আবেশিত কণ্ঠে বলে, আমি নাস্তা করবো না, প্লিজ ডিস্টার্ব করো না। নাস্তা করার জন্য ডাকতাছি না আপা, তোমারে বড় সাহেব ডাকে। অক্ষুনি ফ্রেশ হইয়া যাইতে কইল। ডাকুক। অন্তি বাবার ডাক অপকটে অগ্রাহ্য করে কভারলেটটা টেনে উল্টো করে ঘুমের প্রস্তুতি নেয়। চোখে মুখে বিতৃষ্ণা ভাব তার স্পষ্ট, কিন্তু
উল্টো ঘোরার আগে বাদ সাধল রুমা। কাঁধ টেনে ধরে ফের ঘুরিয়ে এনে ব্যগ্র গলায় বলে, আপা অশান্তি কইরো না, তোমার পায়ে ধরি, উঠো তুমি। কি হইছে? জানি না আমি। তুমি উঠো আগে, ফ্রেশ হইয়া ড্রয়িং রুমে যাও। অন্তিম মুখ হতে অস্পষ্ট সুরে বিরক্তিকর আওয়াজ বের করে শোয়া ছেড়ে উঠে বসে। দুহাতে মুখরেখা ঢেকে চোখ বদ্ধ করে থাকে কিছুক্ষণ। মাইগ্রেনের ব্যথার কারণে সারা রাত ছটফট করেছে, ঘুমিয়েছে ভোর রাতে। ৩-৪ ঘন্টাও হয়নি ঘুমের। এর মাঝে আমার ডাকাডাকি শুরু হলো। অসহ্য লাগছে সবকিছু। আপা তুমি না ভালো মাইয়া, যাও ফ্রেশ হইয়া আসো। আমার মাথাটা তোমার মাথার উপরে রাখলে বুঝতে পারতে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। দাঁড়াতে পারতেছি না, আর তুমিও পারতে না। রাগ কইরো না, বড় সাহেব অপেক্ষা করতেছে তোমার জন্য। অন্তি মুখরেখা হতে হাত সরিয়ে এলোমেলো চুল গুজে দেয় কানের পিঠে। একরাশ অনীহা নিয়ে উঠতে উঠতে বলে, কথা সহ্য করার মতো অবস্থাতে আমি নেই। পরে ডাকলে কি হতো? রুমা অন্তির বিছানার কভারলেট গুছাতে গুছাতে মলিন হেসে বলে, আগেই বুঝলা কেমনে? তোমার কথা শুনাইব, ভালো কিছু হইবার পারে। তুমি এই কথা বলছো, শখ হইল তাই কইলাম। এমন চিন্তা ভাবনা শখের মধ্যে সীমাবদ্ধ রেখো পৃথিবীতে তুমি একমাত্র মাইয়া যে কিনা তার আপন বাপের হইতে কখনো ভালো কিছু আশা করে না। বিশ্বাস করো আপা, এমন বাপ আমি জীবনে দেখি নাই। আমরা গরিব হইলে কি বাপ মইরা যাওনের আগে তাও ভালোবাসা পাইছি। অন্তি রুমার কথায় কোনো প্রত্যুত্তর করে না। সোজা ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানির ঝাপটা মুখে দিয়ে কোনো মতো চোখে লেগে থাকা ঘুমটা কাটায়। গভীর ঘুম হুট করে এভাবে ভেঙে যাওয়াতে মাথাটা ব্যথা করছে ভীষণ। কপালের শিরাগুলো দপদপ করে লাফাচ্ছে, মনে হচ্ছে একদম ছিঁড়ে বের হয়ে আসবে। চরম বিরক্তি ভাব নিয়ে গলার সাথে স্কার্ফ ঝুলিয়ে বের হয়ে সে ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা 11টার আশেপাশে। ড্রয়িং রুমে জুড়ে চলেছে জমজমাট নাস্তা পানির আয়োজন। উপস্থিত চেনা অচেনা মিলিয়ে বেশ কিছু মানুষজন। নওশাদ সাহেব, মিসেস মিথিলা প্রফুল্ল মেজাজে তাদের সাথে কথা বলে চলছে, আপ্যায়নও করছে সাদরে। সোমবারে অন্তি ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়াতে এত আড়ম্বরপূর্ণ ভাবসাব দেখে কপাল কুঁচকে ফেলে। এসব লোকজনের মাঝে তাকে ডাকার কারণ বুঝতে গিয়ে হঠাৎ চোখে পড়ে সোফার মাঝখানে বসারত শাওনকে। ধান্দাবাজ বেটাকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে গায়ে আগুন জ্বলে ওঠে তার। শক্ত চাহনিতে মুখ ফুটে কিছু একটা বলার আগেই নওশাদ সাহেব নিজে হতে উঠে বলেন, অন্তি এসো বসো। নরম গলায় নরম সুর। কসমিনকালে এমন কণ্ঠ অন্তি কখনো শুনেছি কিনা ইতিহাসের পাতা উল্টিয়ে দেখা ছাড়া উপায় নেই। বাবার হঠাৎ এমন কণ্ঠের পরিবর্তনে দমে যায় সে। ঠোঁট উগড়ে আসা কথা হজম করে দ্বিধামাখা চাউনি নিক্ষেপ করে বলে, সমস্যা নেই, ঠিক আছি আমি। নওশাদ সাহেব মেয়ের থমথমে কণ্ঠের প্রত্যাখ্যান চেপে যান। হাসি মুখে জিজ্ঞেস করেন, দেখো ওনারা কারা এসেছেন তোমার সাথে মিট করতে। কেমন আছো অন্তিমা? নাম ধরে আদুরে গলায় ডাকে শাওনের। দুপাশে বসারত ভদ্রলোক ও ভদ্রমহিলার দিকে নজর বোলায়। অচেনা মুখ, অচেনা কণ্ঠস্বর। দুজনের কাউকে সে চিনতে পারে না, কখনো দেখেছে বলেও মনে পড়ে না। বয়সের হিসেবে মনে মনে আন্দাজ করে ধান্দাবাজ বেটার হয়তো মা বাবা, কিন্তু এই বেটা তো বলেছিল ওর মা বাবার ডিভোর্স হয়ে গিয়েছে অনেক আগে, কারো সাথে কারো কোনো সম্পর্ক নেই। হঠাৎ আজ এখানে কি দরকার? অন্তি, আমার মা বাবা ব্যস্ততার কারণে এতদিন পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ হয়নি তোমার সাথে। চোয়ালে হাসি ঝুলিয়ে শাওনের কথার ভঙ্গিমা দেখে অন্তির গায়ে জ্বলন্ত আগুনের শিখা ক্রমে গাঢ় হতে থাকে। নিরুত্তর ভঙ্গিতে চুপচাপ দাঁড়িয়ে থাকে সে। সালাম কিংবা কুশল বিনিময়ের কোনো কিছুই তার হতে আসে না দেখে নওশাদ সাহেবের হালকা খোঁচা মেরে পরিস্থিতি ঠিক রাখতে বললেন, মিসেস মিথিলা, আগে পরিচয় হয়নি তো কি হয়েছে, এখন তো এমনি আজীবনের জন্য পরিচিত হয়ে যাবে। কথা অবশ্য ঠিক, আমাদের পরিবারের অন্যতম অংশ হতে চলেছে আমাদের অন্তিমা। ভদ্রমহিলাটি অন্তির দিকে তাকিয়ে কোমল গলায় বলেন, যেহেতু
মেয়ে এসে গিয়েছে, তাহলে গুড নিউজটা জানানো হোক। জি, আর অপেক্ষা সইছে না। জি জি অবশ্যই। নওশাদ সাহেব তার গম্ভীর মুখে সহজ হাসি ফোটান। স্ত্রী সহ আশেপাশে মুখের সমর্থনে গলা পরিষ্কার করে সুস্পষ্ট কণ্ঠে ঠিকরে বলেন, শোনো অন্তি, শোনো অন্তি, তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে। গুড নিউজ? আমার জন্য? অন্তি দু হাত বুকের সাথে ভাঁজ করে তাচ্ছিল্য মাখা হাসি হাসে। পরম আগ্রহ স্থাপন করে বাবার দিকে তাকিয়ে বলে, বুঝতে পারছি না, আজকে কি পৃথিবীর সব নিয়ম উল্টে পাল্টে গিয়েছে নাকি? আমার জন্য গুড নিউজ কি সেটা? এভাবে বলার কিছুই নেই, আগে শোনো। শুনছি, প্লিজ কন্টিনিউ। তোমার আর শাওনের আজকে সন্ধ্যায় বিয়ে। এখন ওনারা এসেছেন তোমার রিং পরাতে। বাবার কথায় বারত্ব নিতে পারলেন না অন্তি। চলমান মাইগ্রেনের ব্যথার সঙ্গে মাথাটা ঝিনঝিন করে উঠে তার। কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে নিজেকে সামাল দিতে দিতে বলে, সরি, আমি বুঝতে পারিনি কথাটা। কার বিয়ে? তোমার বিয়ে শাওনের সাথে। অন্তির কিছু সেকেন্ডের জন্য নীরব বনে চলে যায়। শাওনের পরিবারসহ হঠাৎ উপস্থিত হওয়ার কারণ স্বচ্ছ জলের ন্যায় পরিষ্কার হয়ে যায় তার কাছে। পুরো বিষয়টা বুঝতে খুব একটা সময় লাগে না। ধুরন্ধর ব্যক্তি সহজে যে তার পিছু ছাড়বে না, এটা আগে হতেই জানা ছিল, কিন্তু এত দূর সে আসবে এটা কল্পনাতেও ভাবেনি। নিজের উপর রাগ হয় ভীষণ। কোন দুঃখে এই খচ্চর প্রাণীর সাথে তার পরিচয় হয়েছিল? বাবা, আমার প্রচণ্ড হেডেক হচ্ছে। এসব উদ্ভট কথাবার্তা বলার নেওয়ার জন্য মতো অবস্থাতে আমি নেই। আমাকে যেতে দিলে আমি খুশি হতাম। উদ্ভট কথা মানে কি বলছো তুমি? সহজ বাংলায় কথা বলছি বাবা, অযথা তামাশা সৃষ্টি করো না। তামাশা সৃষ্টি করার জন্য না করার জন্য অনুরোধ করছি আমি তোমাকে। যেটা বলেছো সেটা প্লিজ আর রিপিট করো না। নওশাদ সাহেবের মুখে অমাবস্যার ন্যায় আদার ঘনিয়ে আসে। উপস্থিত অতিথিদের সামনে অন্তির কথা শুনে বসা ছেড়ে দাঁড়িয়ে পড়েন। গম্ভীর মুখরেখায় এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে কণ্ঠ নামিয়ে বলেন, উল্টাপাল্টা কথা বলে আমার মান সম্মান নষ্ট করবে না। আমি সুস্থ মস্তিষ্কের কথা বলছি বাবা। তোমার কাছে এটা গুড নিউজ, সেটা আমার কাছে গ্রিম নিউজ। নওশাদ সাহেবের কপালের রগ ফুলে ওঠে। চোয়াল শক্ত করে বলেন, সিন ক্রিয়েট করো না অন্তি। সমস্যা কি? তোমার পছন্দের ছেলের সাথেই তো তোমার বিয়ের অ্যারেঞ্জ করেছি। হেয়ালি করছো কেন? আমার পছন্দ করার ছেলে? এই ধান্দাবাজ মহাপ্রতারক ছেলে আমার পছন্দের? ওর সাথে আমার জাস্ট নামে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, এছাড়া কিছুই না। তাও সেটা সীমিত সময়ের মধ্যে শেষ হয়ে গিয়েছে। অন্তির জোরালো গলায় কথা শুনে উপস্থিত সবাই এক অপরের মুখ চাওয়াচাই করে। এক লহমায় আড়ম্বরপূর্ণ পরিবেশ থমকে গিয়ে নীরব হয়ে ওঠে। শাওনের কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা যায়। সে উঠে এসে পরিস্থিতিতে নিজেকে কবজায় আনতে, এখানে একটু ভুল আছে, এখানে হবে উঠে দাঁড়িয়ে পরিস্থিতি নিজের কবজায় আনতে জোরপূর্বক হেসে বলে, এখনো রাগ করে আছো তুমি আমার উপর অন্তি? এই ধান্দাবাজ, একদম কথা বলবি না তুই। তোর হিসেব আমি পরে আসছি। তোর হিসাবে আমি পরে আসছি, ওয়েট কর। অন্তি বাড়াবাড়ি করো না। আমি বাড়াবাড়ি করতে চাই না, আমি জাস্ট অবাক হচ্ছি। বলা নেই কওয়া নেই, বিয়ে ঠিক করে ফেলেছ? মানে যা খুশি তাই? শাওন নিজে বলেছে তোমার সাথে ওর রিলেশন রয়েছে। অন্তি ক্রুব্ধ দৃষ্টিতে তাকায় শাওনের দিকে, দাঁতে দাঁত চেপে রুক্ষ কণ্ঠে বলে, মিথ্যাবাদী তো মিথ্যা কথাই বলবে। একপাক্ষিক কথা শুনে ডিসিশন নেওয়াটা কতটা বোকামি সেটা দেখো। অন্তি নিজেকে নিয়ন্ত্রণ করো। বেশি কথা বলে ফেলেছো তুমি। এই ছেলের জন্য বিয়ের আসর হতে পারিয়েছিলে, আর তুমি এখন অস্বীকার করছো? না পালালে তো কারো আসল রূপ জানতে পারতাম না। পরিস্থিতি হাত হতে ফসকে যাওয়া দেখে মিসেস মিথিলা নড়ে চড়ে ওঠেন। যে করেই হোক বিয়েটা ভেঙে যেতে দিবেন না কোনোভাবেই। এই মেয়েকে ঘাড় হতে না নামানো পর্যন্ত শান্তি পাচ্ছেন না তিনি। এত বড় মোক্ষম সুযোগ হাতছাড়া করে দিবে, হতেই পারে না। কৌশলে পুরো অস্থিতিশীল মুহূর্তটাকে ধামাচাপা দিতে তিনি উপস্থিতি অতিথিদের মাঝে হাসি মুখে বলেন, সরি, আসলে আমরা অন্তিকে আগে হতে কিছুই জানাইনি, এই জন্য সিন ক্রিয়েট করছি। আপনারা প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। বাচ্চা মেয়ে, বুঝতে পারছি না। তাহলে কি রিং সেরেমনি হবে না? হবে না কেন? অবশ্যই হবে, তবে অন্তির যেহেতু এখন মুডটা ঠিক নেই, তাই প্রেশার দিচ্ছি না। অন্তি, যেহেতু আজ সন্ধ্যায় কমিউনিটি সেন্টারে বিয়ের আগে আমরা রিং সেন্টারটা সেরে ফেলবো, কেমন? আমরা এতক্ষণ ওকে একটু সময় দিই প্লিজ।
এখানে একটু ভুল আছে, এখানে হবে আমরা ততক্ষণ অন্তিকে একটু সময় দিই প্লিজ। মিসেস মিথিলার সাবধানে চাল দেখে অন্তি স্তব্ধ হয়ে যায়। এই সার্কাস প্রান্তরে নিজের উপস্থিতি তার কাছে বিদঘুটে লাগে। হাত পা নিষ্পিস করতে থাকে। শুধুমাত্র বাবার কারণে সে তার সীমানা অতিক্রম করতে পারছে না। শাহনসহ তার পক্ষ হতে আগত সব নিকট আত্মীয় মিসেস মিথিলার সূক্ষ্ম ইঙ্গিত ধরতে পেরে উঠে দাঁড়ান। এত কিছুর পরেও তাদের মুখভঙ্গি স্বাভাবিক, যেন মনে হচ্ছে এসবে তারা মোটেও বিচলিত হচ্ছেন না। যেভাবেই হোক বিয়েটা হলেই খুশি। ভালো থাকবেন, সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে। জি অবশ্যই। বিদায় দেওয়া মুহূর্তে মিসেস মিথিলা শাওনকে চোখের পাতায় আশ্বস্ত করে কিঞ্চিত হেসে দরজা চাপিয়ে দেয়। ধীর পদস্থে হেঁটে এসে অন্তির দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। নওশাদ সাহেবের চোখে চোখ রেখে বাঁকা সুরে বলে, বুঝাও বেশি বাড়াবাড়ি না করতে, চুপচাপ যেন বিয়েতে রাজি হয়ে যায়। আমার কিন্তু কোনো প্রয়োজন পড়েন তোমার মেয়ের কারণে বারে বারে তোমার সম্মান রক্ষা করতে। নওশাদ সাহেব অন্তিকে ফের রাজি করানোর জন্য উদ্যত হতেই অন্তি তীর্যক হেসে বলে, আজকের দিনটা অন্তির জন্য রিয়েলি মেমোরেবল ডে, মানতেই হবে। আমার জন্য সবাইয়ের এত চিন্তা, তুমি কি ভালোভাবে কথা বলতে শিখোনি? হয়তো না, শেখানোর কেউ ছিল না। যাই হোক, আমি ফিজিক্যালি মেন্টালি কোনোভাবেই স্টেবল নই এসব কিছু সহ্য করার জন্য। আমি চাই না এসবকে নিয়ে আমাকে আর ডিস্টার্ব করুক নাটক শুধু। মিসেস মিথিলা চোখ ঘুরিয়ে ধীর কণ্ঠে বলা কথাটা অন্তির কানে নির্বিঘ্নে পৌঁছায়। একজন মানুষের প্রতি চরম তিক্তানুভব তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। মাথা ব্যথায় এত কিছুর জঞ্জাটে চোখ তার প্রায় ঘোলাটে হয়ে এসেছে। একজন অন্ধ ব্যক্তিকেও তার মুখরেখা স্পষ্ট করলে বুঝবে সে কতটা যন্ত্রণা সহ্য করে দাঁড়িয়েছে। আর এই মহিলার কাছে নাটক মনে হচ্ছে। আদৌ মানুষ তো? তোমাকে আমরা ডিস্টার্ব করতে চাই না, শুধু সন্ধ্যায় রেডি থেকো। আমি কথা দিয়েছি তাদের, আমি বিয়ে করব না। দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। বিয়ে তোমাকে করতেই হবে। এনিহাউ, এটা নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। অন্তি নওশাদ সাহেবের দিকে দৃষ্টি দিয়ে বিষণ্ণ গলায় বলে, তোমরা হয়তো আমাকে কখনো মেয়ে মনেই